হুম। তা আমরা মনে হয় এই এগুলোই পড়িয়েছিলাম, আমার যেটুকু মনে আছে। এই যে কনভার্সনটা শেষ করছিলাম। তো আমরা এখানে কেস স্টাডি গুলো আছে, আমরা দেখি, আমরা একটু কেস স্টাডি দেখে আমরা পরে চলে যাই। আর আপনারা দয়া করে রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে তো পড়ানো যাবে না। আমি তো ওরকম টিচার না যে, হ্যাঁ, আমি সবসময় চাই হলো ইন্টারেক্টিভ হোক এবং ই হোক, কারণ ইন্টারেক্টিভ হইতে হবে। আর কোশ্চেন করতে হবে আপনাদের, কোশ্চেন না করলে তো আপনারা শিখতে পারবেন না, কারণ অনেক শেখার, অনেক কিছু শেখার আছে এখানে। আর যারা আগে যারা ক্লাস করছে ওদেরকে শুনে রেখেন যে কত কিছু শেখার, আপনারা তো দেখলেন এর আগে। এই জন্য কোশ্চেন করতে হবে। এখানে আমি বলি যে আমরা এখানে কোশ্চেন আছে যে মিস্টার এক্স অ্যান্ড হিজ ওয়াইফ হু আর দ্য অনলি টু শেয়ার হোল্ডার্স অফ এ প্রাইভেট কোম্পানি। আমরা জানি যে প্রাইভেট কোম্পানিতে কমপক্ষে দুজন শেয়ার হোল্ডার হলে হয়ে যায়, এবং দে ডাইড অন অ্যান অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট তারা মারা গেছে। ডাজ দ্য কোম্পানি কাম ইনটু অ্যান এন্ড, মানে কোম্পানি এন্ড হবে কি না? তা আমরা তো সবাই জানি যে হবে না, নো। প্রথম হলো নো, দ্য কোম্পানি উইল নট কাম ইনটু অ্যান এন্ড। কেন হবে না? আপনার পড়ার সময় পড়ছেন কোম্পানি হলো আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন, এবং এটা চিরন্তন ব্যক্তি সত্তা। সুতরাং এটা ওই যদি শেয়ার হোল্ডার মারা যায় তো সমস্যা নাই, তার যারা সাকসেসর যারা আছে সেই সাকসেসররা কি করবে? সাকসেসররা অ্যাকর্ডিং টু দ্য সাকসেশন সার্টিফিকেট শেয়ার তাদের নামে চলে যাবে এবং কোম্পানি থেকে যাবে। কি বুঝতে পারলেন? কি শোনা যায় টিটু? টিটু আহমেদ নাকি? শোনা যাচ্ছে নাকি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছেন। জুয়েল রানা, জুয়েল রানা কি শুনতে পাচ্ছে নাকি? কথা বলতে হবে। আচ্ছা, তো এভাবে কেস স্টাডি আসতে পারে। পরেরটা আমরা যাই যে পরেরটা কি বলছে যে ইন এক্স ওয়াই জেড প্রাইভেট কোম্পানি লিমিটেড, এখানে বলছে কি যে প্রাইভেট কোম্পানি লিমিটেড ইট ওয়াজ ফাউন্ড দেয়ার দেয়ার আর ইনফ্যাক্ট 54 মেম্বার্স। ওই যে এটা হলো 54 মেম্বার্স, হ্যাঁ। এবং অন অ্যান ইনকোয়ারি ইট ওয়াজ অ্যাসার্টেইন দ্যাট 6 অফ দ্য সাচ মেম্বার্স আর এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি। ওই যে আমরা পড়লাম এর আগে, হ্যাঁ, যে প্রাইভেট কোম্পানি ক্ষেত্রে কমপক্ষে 2 জন আর সর্বোচ্চ 50 জন, এবং 50 জন যখন গুনবেন তখন এই যে এমপ্লয়ি থাকলে তাদের নাম বাদ যাবে। এমপ্লয়ি আছে 6 জন। তাহলে এখানে বলছে যে এই যে কোম্পানিটা আছে এটা কি আসলে প্রাইভেট কোম্পানি হবে না পাবলিক কোম্পানি হবে? তো এখানে বলছে যে নন, মানে নিড টু কনভার্ট দ্য কোম্পানি ইনটু পাবলিক, কারণ যেখানে 48 হয়, কারণ 6 জনের নাম তো বাদ যাবে। তাহলে 48 তো বিলো তো 50, সুতরাং এটা কি হবে? সুতরাং এটা এটা প্রাইভেট কোম্পানি থেকে যাবে। এই ছিল আর কি। এবার আমরা যাই হলো কনস্টিটিউশন এন্ড ইনকর্পোরেশন। এখানে আমি সহজ কথা সেরে দিই আপনাদের, যে প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট, এটা মনে পড়েছি, তারপর আবার বলি যে প্রি ইনকর্পোরেশন কোনো কন্ট্রাক্ট কোম্পানি জন্মের পরে ওটার উপরে কি হবে না, ওইটার উপরে ওইটা কোনো লায়াবিলিটি বর্তাবে না। সহজ কথা আর কি, কোনো লায়াবিলিটি বর্তাবে না। এমনকি যদি আপনি কোনো, মানে আপনার কোনো পার্টনারের সাথে, ডাইরেক্টরের সাথে, কারোর সাথে এরকম হয়ে থাকে, সেটা যদি ইমপ্লিমেন্ট করতে চান পুনরায় আবার নতুন করে আপনাকে কন্ট্যাক্ট করে তারপরে কোম্পানি উপর সেটা বলবৎ করতে হবে। যে আপনি হয়তো ভালো একটা ওই যে মানে গুডস কিনবেন, মানে মালামাল কেনার জন্য একটা ইয়ে হয়েছে, কিন্তু সেটা আগে হলে পরে সেটা ইয়ে বর্তে হবে না, নতুন করে আবার করতে হবে। দিস ইজ হলো সামারি অফ প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট, মানে কোম্পানি জন্মের আগের কন্ট্রাক্ট। তারপরে হলো সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। আমরা বলছি যে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন কখন আমরা জানি যে প্রাইভেট কোম্পানি যখন কি হয়, কোম্পানি আইনের সমস্ত কিছু যখন আপনি মানে মেনে, যখন আপনি কি করেন প্রাইভেট কোম্পানি যখন ইনকর্পোরেশন করেন, তখন RJC আপনাকে একটা সার্টিফিকেট দেয়, রেজিস্ট্রার সাহেব। সেই সার্টিফিকেটের নামটাই হলো কি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। এবং এটা দিস ইজ দ্য কনক্লুসিভ ডকুমেন্ট, হুম, অ্যাবাউট ইয়ার রেজিস্ট্রেশন। এবং এটা দিয়ে মিন করে যে মানে অল মানে প্রভিশনস অফ কোম্পানিজ অ্যাক্ট রিগার্ডিং রেজিস্ট্রেশন হ্যাজ ডিউলি কমপ্লাইড। এটা হলো, এটা দিয়ে মিন করে। সুতরাং এই সেকশন 25 অনুযায়ী এই সার্টিফিকেটটা দেওয়া হয় কোনো কোম্পানি যদি কি হয়, ইনকর্পোরেটেড হয়। এবার আসেন, তাহলে কোম্পানি ইনকর্পোরেট করার আগে কি করতে হয়? মেমোরেন্ডাম তৈরি করতে হয়। তো মেমোরেন্ডাম ছাড়া তো আসলে এখানে কিছু স্টেপস আছে, যে কোম্পানির যে ফরমেশন কনস্টিটিউশন এখানে বললো, এর একটা কতগুলো স্টেপস আছে, যে স্টেপগুলো পরে আছে কিনা দেখি।
নাই মনে হয়, তো আমি এটা বলে যাই কারণ এটা আপনি জানা দরকার। স্টেপস হলো, ফার্স্ট ফার্স্ট কাজ হলো কোম্পানির কোম্পানির মানে নাম ঠিক করা, নেম ঠিক করা। নেম ঠিক করার পরে তারপরে কোম্পানির মেমোরেন্ডাম এবং আর্টিকেলসটাকে ড্রাফট করা, ড্রাফট করে এবং সেখানে কি কারা কারা সাবস্ক্রাইবার হবে তাদের নাম ঠিকানা সহ সেখানে এ, মানে পারপাস কি হবে, কয়জন ডাইরেক্টর হবে, কয়জন শেয়ার হোল্ডার হবে, কে চেয়ারম্যান হবে, কে এমডি হবে, এগুলো সব কি করে একটা মেমোরেন্ডাম এবং আর্টিকেলস ড্রাফট করা। এই যে সে ড্রাফট করে দেন ওটাকে অনলাইনে অনলাইনে এটাকে সাবমিট করা। অনলাইনে সাবমিট করলে ওখান থেকে কি হবে, একটা ফিস হবে। ফিসটা কিসের ফিস? একটা হলো মানে ফাইলিং ফিস, একটা হলো স্ট্যাম্পের ফিস, একটা হলো রেজিস্ট্রেশন ফিস। এই সব মিলে একটা অ্যামাউন্ট চলে আসবে। সেই অ্যামাউন্টটা আমাদের প্রিন্টে নিয়ে ডেজিগনেটেড যেগুলো মানে ব্যাংকের ই আছে আরজেসি, সেখানে জমা দিবেন। জমা দিলে কিছুক্ষণ পরে দেখা যাবে যে এই ফাইলটা কে হোল্ড করতেছে তার কাছে, তখন আপনি ওই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন। কি ডকুমেন্ট নিয়ে যাওয়া লাগে? কিছুই নিতে হয় না, নিতে হয় হলো ফর্ম 9 আর হলো সাবস্ক্রিপশন পেজ সাইন করা, সাবস্ক্রিপশন পেজ। এই দুইটা জিনিসের সব কপি নিয়ে যাওয়া লাগে। নিয়ে ওদেরকে দিলে তখন ওরা কি করে, আপনি সব দেখে আপনাকে রেজিস্ট্রি করে দিয়ে দেয় এবং আপনার মেইলে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এবং এই যে মেমোরেন্ডাম এই অ্যাসোসিয়েশন আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন মেমোরেন্ডাম এবং সাথে হলো এটা কি সাথে, আর সাথে হলো ওই যে পিডি, পার্টিকুলার্স অফ ডাইরেক্টরস মানে ডাইরেক্টরসদের পিডি, এগুলো কি করে আপনার আপনার ইয়েতে পাঠিয়ে দিলে আপনার আপনার কোম্পানি রেজিস্ট্রেশন হয়ে গেল। তাহলে যখন কি কি জিনিস পান, প্রথমে পান সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, তারপরে পান হলো পার্টিকুলার্স অফ ডাইরেক্টরস, আর পান হলো মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস। এই তিনটা জিনিস পান। মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন একসাথে আসে। আপনি যদি দুইটা বলেন তাহলে চারটে, আর যদি একটা বলেন তাহলে তিনটে। এই মোট এই তিনটা জিনিস জিনিস আসে আর কি। ঠিক আছে। দাঁড়ান। আচ্ছা, আচ্ছা। আপনি একটু একটু আমি দিচ্ছি, দেন ফোন দিচ্ছি তাহলে। পাঁচ থাকে মানে, দাঁড়ান একটু দাঁড়ান। জি। সরি, আসলে কাজ করে না আসলে।
তো আমরা কি করি দেখেন। তো ওই যে মানে কনস্টিটিউশন এবং ইনকর্পোরেশন বলতে বোঝানো হয়, প্রথম কাজ হলো নেম ক্লিয়ারেন্স ঠিক করা, দেন হলো মেমোরেন্ডাম আর্টিকেল ড্রাফট করা, তারপর হলো অনলাইনে এগুলো সাবমিট করা, দেন এখান থেকে কি অ্যাকনলেজমেন্ট স্লিপ বের করা, এবং সেগুলো ব্যাংকে টাকা জমা দেওয়া। জমা দিয়ে দুইটা জিনিস, সাবস্ক্রিপশন পেজ আর হলো ফর্ম 9, এই দুইটাকে নিয়ে নিয়ে হ্যাঁ, যে আপনি ফাইল হোল্ড করতেছে, ওই সাবমিশন নাম্বার দিলেই পেয়ে যাবেন যে কে হোল্ড করতেছে আর কি। তার ওখানে যাওয়া, যে তাকে হ্যাঁ ওই ডকুমেন্ট দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়ে আসা, এটা কোম্পানি রেজিস্ট্রেশন। এখন এই যে মেমোরেন্ডাম যে আপনি করবেন সেটা এখানে আসছে। মেমোরেন্ডামটা বলছে সেকশন 5 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 স্টেটস দ্য ফলোইং। কি বলছে? মোড অফ ফর্মিং ইনকর্পোরেশন কোম্পানি। ও, এটা তো বললামই, এটার দরকার নাই। এখানে আসলে বলছে একটা, আবার এখানে আবার আলোচনা করছে আবার একটা, দেখেন বলছে কি যে এনি 7 or more persons or where the company to be formed is a private limited company, any 2 or more persons associated for any lawful purpose may by subscribing their name to a memorandum of association and otherwise with the requirements of this act in respect or registration form an incorporation company with or without limited liability, that is to say either কোম্পানি লিমিটেড বাই শেয়ার্স, আমরা পড়ছি এর আগে যে একটা হতে পারে, অথবা কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, আরটা হতে আনলিমিটেড কোম্পানি। এইভাবে কোম্পানি হইতে পারে, মানে আগে একবার আলোচনা হয়েছে, পরে আবার আবার আসছে, এই জন্য বললাম কথাটা। আমরা আলোচনা করতেছি মেমোরেন্ডাম। এখানে মানে বইয়ের মধ্যে কোনো কিছুই মানে নাই, মানে সিকোয়েন্স নাই কোনো কিছু, মানে মানে লেখা একদমই উলট পালট। যেমন মেমোরেন্ডাম, প্রথমে তো আশা উচিত ছিল যে মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনের যে ক্লজ গুলো আছে সেই ক্লজ গুলো বলা, দেন ভারতে যাওয়া, সেগুলো কোনো কোনো কিছু বলা নাই, কিছু নাই, ভারত চলে গেছে, মানে একটা পুরা জগা খিচুড়ি আর কি। আগে আমি বলি, আমি যেভাবে বলি আপনারা সেভাবে শোনেন, পরে পরে হয়তো আলোচনা আছে। যে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন যে বলবো, এটা কি জিনিস আসলে, হোয়াট ইজ মেমোরেন্ডাম? এটা হলো আসলে ফান্ডামেন্টাল, এটা হলো লাইক লাইক কনস্টিটিউশন অফ দ্য কোম্পানি। আমাদের যেমন বাংলাদেশে যেমন সংবিধান আছে, সংবিধানের মতো এটা আর কি। অর্থাৎ আপনি কি করবেন, আপনি এই মানে মেমোরেন্ডামের মধ্যে যা লেখা আছে তার বাইরে আপনি কিছু করতে পারবেন না। আমি যদি বাস্তব উদাহরণ বলি, আমার এক ক্লায়েন্ট ওই হাতির ঝিলে, ধরেন ওই যে ওয়াটার বোট বোট চালায়, তার তার মেমোরেন্ডামের মধ্যে এটা ছিল না, তখন তার মেমোরেন্ডাম চেঞ্জ করা লাগছে যে আমরা হাতির ঝিলে ওয়াটার বোট চালাবো আর কি। হ্যাঁ, যেটা আপনার দেখেন ওয়াটার বোট, এটা করিম গ্রুপ আর কি। তো যাই হোক, তো সুতরাং মানে উদ্দেশ্য যদি আপনার কি হয়, মানে মানে যে উদ্দেশ্যে আপনি কোম্পানি করবেন তা ওই মেমোরেন্ডামের মধ্যে লেখা থাকবে। মেমোরেন্ডামের মধ্যে লেখা থাকবে, তো মেমোরেন্ডাম হলো লাইফে সংবিধান। আর আপনি যে বিজনেসটা করতে চান, বিজনেসটা কেমন করে করবেন, তার যে রুলস অ্যান্ড রেগুলেশন, সেটার নাম হলো আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। তাহলে দুইটা দুই জিনিস। তো প্রথমে পড়তেছি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের মধ্যে 5টা জিনিস থাকে। কি থাকে সেগুলো এখানে বলে নাই, না বলে আবার শুরু করে দিছে আরেকটা। যাই হোক, 5টার মধ্যে হলো একটা হলো নেম ক্লজ, একটা হলো নেম ক্লজ, মানে আপনার কোম্পানির কি নাম হবে। তারপর হলো অ্যাড্রেস ক্লজ, আপনার কি অ্যাড্রেস, হ্যাঁ মানে অ্যাড্রেস কোথায় কি হবে। সাধারণত লেখা থাকে যে মানে এনিহোয়ার ইন বাংলাদেশ, এই লেখা থাকে, বাংলাদেশের যে কোনো জায়গায়। তারপরে কি, তারপরে 3 নম্বর থাকে হলো অবজেক্টিভ ক্লজ, ওই যে কি অবজেক্ট, মানে আপনার ব্যবসা কি করবেন, ফার্মাসিউটিক্যালস করবেন না গার্মেন্টস করবেন, নাকি আপনি হ্যাঁ ই করবেন, মানে ট্রেডিং বিজনেস করবেন, বা কি ধরনের করবেন, ইম্পোর্ট এক্সপোর্ট, এগুলো সব যেখানে লেখা থাকে তার নাম হলো অবজেক্ট ক্লজ, তার নাম এটা হলো। তারপরে হলো 4 নম্বর হলো লাইবিলিটি ক্লজ, এই যে কোম্পানি, হ্যাঁ এই যে এই যে এই কোম্পানি লিমিটেড বাই শেয়ার নাকি লিমিটেড বাই গ্যারান্টি, এগুলো লেখা থাকে। হ্যাঁ ওই 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 ধারায় যে কোম্পানি ইজ, হ্যাঁ কোম্পানিজ লাইবিলিটি ইজ লিমিটেড বাই শেয়ারস, লিমিটেড বাই গ্যারান্টি, এভাবে লেখা থাকে। আর 5 নম্বরে যায় হলো ওই সাবস্ক্রিপশন পেজ, ক্যাপিটাল ক্লজ ওটার নাম, ক্যাপিটাল ক্লজ, এই মোট 5টা। ওই সাবস্ক্রিপশন পেজ, ওখানে যারা যারা ধরেন দুইজন, আপনারা মিস্টার X and Y, আপনারা কত শেয়ার নিচ্ছেন, আর তার এগেনস্টে আপনাদের সাইন লাগবে। এই সাইন করে এবং সাথে ছবি সহ, ছবি থাকবে, ছবি সহ স্ক্যান করে জমা দিতে হবে। এটা হলো, আগে ছবি লাগতো না, এখন ছবি লাগে, এবং ফর্ম 9-এও ছবি লাগে, আগে এটা লাগতো না, করে জমা দিতে হবে। এই, তো এই 5টা ক্লজের মধ্যে আপনার এখানে আলোচনা আসছে সেকশন 12 অফ কোম্পানিজ অ্যাক্ট, মানে এটা হলো, মানে বলছে কি সেকশন 12 অফ কোম্পানিজ অ্যাক্ট, একটু পড়ার সময় ভালো করে পড়েন, ডিলস উইথ অল্টারেশন অফ মেমোরেন্ডাম। বলছে যে এই মেমোরেন্ডাম কিভাবে চেঞ্জ করবেন, সেটা 12 ক্লজে আছে। আসলে 12 ক্লজে কি আছে, আসলে 12 ক্লজে আছে হলো খালি চেঞ্জ অফ অবজেক্টিভ ক্লজ, এটা আছে। তার মানে
আমরা মোটামুটি বুঝে নিতে পারি আইনের যে আমরা আইনের একটা থাকে, ভাষা থাকে, আইনের একটা মোটিভ থাকে, সেই মোটিভ অনুযায়ী বোঝা যাচ্ছে যে আসলে মানে এই 5টা ক্লজের মধ্যে আসলে আমরা মেমোরান্ডাম পরিবর্তন বলতে আসলে সর্বপ্রথম যেটা বুঝি সেটা হলো, সেটা মানে যেটা মেইনলি বুঝি, মেইনলি সর্বপ্রথম না, মেইনলি যেটা বুঝি সেটা হলো অবজেক্ট ক্লজের সেন্স, কোম্পানির উদ্দেশ্যের সেন্স, কোম্পানির যে উদ্দেশ্য তার সেন্স। এই জন্য 12তে এটাই বলছে, দেখেন অল্টারেশন মেমোরান্ডাম আসলে 12তে কি বলছে, 12তে বলছে সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ দিস অ্যাক্ট কোম্পানি মে বাই স্পেশাল রেজলিউশন, মানে ইজিএম করে এটা স্পেশাল রেজলিউশন। আমি যদি বলি খালি ইজিএম করে তাও ভুল হবে। ইজিএম মানে যখন এজিএম থাকে না তখন ইজিএম, আর যদি এজিএম থাকে তাহলে আপনি এজিএম এর মধ্যে আপনি দিতে পারবেন যে আপনি আপনার কি করবেন, আপনার ই চেঞ্জ করবেন, অবজেক্ট চেঞ্জ করবেন। সাধারণত ইজিএম করেই এই একটা স্পেশাল রেজলিউশন করা হয়, যে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বলা হয় স্পেশাল রেজলিউশন। হ্যাঁ, কি করতে পারেন, অল্টার দ্য প্রভিশনস অফ ইটস মেমোরেন্ডাম, মেমোরেন্ডামের যে প্রভিশন আছে আপনি এটা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, এই কথা বলছে। যে আপনি ইচ্ছা করলে মেমোরেন্ডামের যে প্রভিশনটা আছে সেই প্রভিশনটা ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারবেন। সেটা কিভাবে বলছে যে, এবং কেন করবেন, সোফার, হ্যাঁ, অ্যাজ মে বি রিকোয়ার্ড টু অ্যানাবল ইট, বিভিন্ন কারণে করতে পারেন। যেমন আপনি এখন ব্যবসা করতেছেন, এটাকে আরো মোর ইফিসিয়েন্টলি করবেন বা ইকোনমিক্যালি করবেন এই জন্য, অথবা একটু উন্নত উপায়ে করবেন এই জন্য, অথবা কি আপনার যে ব্যবসার যে যে এরিয়ায় করতেছেন এখান থেকে এর অপারেশন আরো বাড়াবেন, এই সমস্ত কারণ বলে, অথবা এটাকে অ্যামালগামেট করবেন অন্য কোম্পানির সাথে বা, হ্যাঁ, এরকম আর কি, অথবা কোনো একটা পার্ট সেল করে দিবেন, এই সমস্ত কারণে যদি দেখেন যে আপনার, হ্যাঁ, এবং বলছে কি যে অবজেক্ট ক্লজে যেগুলো আছে সেগুলো, অবজেক্ট ক্লজ কোনটা বাদ দিবেন কোনটা যোগ করবেন, এই সব কারণে আপনি ইচ্ছে করলে স্পেশাল মিটিং করে, স্পেশাল রেজুলেশন করে আপনি কি করতে পারবেন, আপনার মেমোরেন্ডাম চেঞ্জ করতে পারবেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি তো বলেই যাচ্ছি কিন্তু আপনাদের কোনো রেসপন্স নাই। শুনতে পাচ্ছেন নাকি রোজা লেগে গেছে, বলেন কোনটা? জি স্যার। শুনতে পাচ্ছেন? এ সব বুঝতে, সব কি বুঝতে ইয়েস স্যার। পারছেন? সব বুঝছেন ইয়েস যা স্যার, যা বলছি? বুঝেছি। তাহলে তো আপনাদের কোনো কোশ্চেন নাই, কেন কোশ্চেন করতে হবে তো? কোনটা বুঝলেন না? এর কি বুঝছেন, যে পর্যন্ত বললাম বুঝছেন? কনক কুমার দাস, শুনতে পান? কনক, নাকি আবার রেকর্ডিং দিয়ে চলে গেছেন যে পরে রেকর্ড থেকে নিবো আর শুনবো নাকি? এটা ঠিক না। সেজন্য তাহলে এখন রেকর্ডিং বন্ধ করে দেওয়া লাগবে, যেটা বুঝতেছি আর কি। অর্পিতা সাহা, কি শুনতে পাচ্ছেন? তার কোনো রেসপন্স নেই। তানভীর হাসান, কি শুনতে পান? নাই, কারো কোনো রেসপন্স নাই, তার মানে কি? স্যার আমরা স্যার শুনতে আছে, পাচ্ছি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলেন নূর। স্যার আমার মনে হয় আমরা মানে শুনতে পাচ্ছি এখন। আহ আপনি স্যার বলেন, কন্টিনিউ করেন। না না, কন্টিনিউ তো করবো কিন্তু আপনারা, হ্যাঁ। হ্যাঁ, যেখানে বুঝতে পারেন না সেখানে তো প্রশ্ন করতে হবে। জি স্যার। শিওর হ্যাঁ, স্যার। সেটা তো হচ্ছে না, সব বুঝে ফেলছেন, দ্যাটস গুড, বুঝলে তো ভালো। তা আমি প্রশ্ন করবো তাহলে এরপরে। স্যার। এবার আসেন, এবং এই বলছে কি যে যখন এই অল্টারেশনটা করবেন, এটা সবসময় মনে রাখবেন যে অবজেক্ট ক্লজ যখন চেঞ্জ করবেন তখন অবশ্যই হাইকোর্টের পারমিশন লাগবে। অবজেক্ট ক্লজ চেঞ্জ করবেন, হাইকোর্টের পারমিশন লাগবে। ওই প্রথমেই তো বলছেন যে কোম্পানি আইনের মধ্যে কি কি বিষয় আছে, তার মধ্যে এক জায়গায় ছিল যে কোর্টের কথা বলা ছিল, যে জুরিসডিকশন অফ কোর্ট, কোর্টের জুরিসডিকশন, এই যে এইটা একটা, তার একটা জিনিস, যে আপনি যদি অবজেক্ট ক্লজ চেঞ্জ করতে চান অবশ্যই হাইকোর্টে, এই যে অপিনিয়ন অফ দ্য কোর্ট, কোর্ট মানে কোম্পানি আইন অনুযায়ী, কোর্ট বলতে কি বোঝায়, কোন কোর্টকে বোঝায় বলেন তো, বলতে পারবেন কেউ? কোম্পানি আইন অনুযায়ী কোর্ট বললে কোন কোর্টকে বোঝায়? সেই দিন হলো সিকিউরিটি হ্যাঁ, হাইকোর্ট, ওই দিনে যারা ডিউটি করবে অনারেবল হাইকোর্ট, তাহলে ঠিক আছে, হাইকোর্ট। হাইকোর্টকে বোঝাবে, জি। তার মানে হাইকোর্টে পাঠাইতে হবে,
সেইখান থেকে নিতে হবে, পারমিশন নিতে হবে। নিয়ে তারপরে ওই পারমিশন সহ এবং ফর্ম 8 একটা আরজেসির ফর্ম, স্পেশাল রেজুলেশন জমা দেওয়ার জন্য, সেইটা সহ জমা দিয়ে দিতে হবে। জমা দিলে এবং এই হাইকোর্টের অর্ডারটা জমা দিতে হবে। হ্যাঁ, ওখানে অনলাইনে ব্যবস্থা আছে, তো জমা দিলে তখন আপনার অবজেক্ট ক্লজ চেঞ্জ করে নতুন নতুন মেমোরেন্ডাম দিবে আপনাকে। এবং আপনি যে মেমোরেন্ডাম চেঞ্জ করবেন সেটাও আপনাকে অনলাইনে জমা দিতে হবে। দিলে ওরা সিল সাপোর্ট দিয়ে আপনাকে আবার দিয়ে দিবে আর দিচ্ছি, এই আর কি। যেমন ওইটা ছিল সেকশন 12। আর সেকশন 13-তে কি বলছে? অ্যাজ পার সেকশন 13 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994, দ্য কোর্ট মে মেক অ্যান অর্ডার কনফার্মিং দ্য অল্টারেশন আইদার হোললি অর ইন পার্ট। হ্যাঁ, তবে ইচ্ছা করলে আপনি যা চাচ্ছেন, কোর্ট ইচ্ছা করলে এটাকে পুরোটাও দিতে পারে, আবার পুরোটা নাও দিতে পারে, সে যেরকম মনে করে আর কি। ঠিক আছে, এরকম আর কি, সে যেটা মনে করে সেটা বলছে 13 নম্বর সেকশনে। এবারে হলো দেখেন আমরা চেঞ্জ অফ এ নেম। তার মানে যে আমরা বলছিলাম যে আর্টিকেলস মানে নেম ক্লজ আছে একটা, তাহলে চেঞ্জ অফ এ নেম, নেম ক্লজ চেঞ্জ হবে। কিন্তু এটা কিন্তু ওই 11 নম্বর সেকশন আর কি। উচিত ছিল তো 11 আগে আলোচনা করা, তাই না? তাও বুঝতাম বুঝতাম যে সেটাও হলো না, এটা পরে আসছে। আর অবজেক্ট ক্লজ আগে আসছে, কি কারণে আসছে আমি জানি না। তো আপনি আপনার কোম্পানির নাম চেঞ্জ করবেন। যেমন এখন একটা কমন সেন্স পিএলসি, এটাও একটা চেঞ্জ, কিন্তু এটা মানে একটা কমন চেঞ্জ আর কি। হ্যাঁ, কিন্তু যেমন নাম ছিল হলো এনআরবি গ্লোবাল ব্যাংক, তাই না? ওটার নাম হলো জানো কি? এনআরবি গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। এটা চেঞ্জ হয়েছে, এটা আমি চেঞ্জ করে দিচ্ছি এটা। দাঁড়ান, দাঁড়ান একটু। হ্যালো, হ্যাঁ আব্বা, কোথায় তুমি? আসো, তাদের বাসায় আসো। সরি, হ্যাঁ। তো এখানে দেখেন, তো এই যে আমরা বললাম যে 5টা জিনিস থাকে, তার মধ্যে প্রথমটা হলো নেম ক্লজ, আর থার্ডটা ছিল অবজেক্ট ক্লজ। অবজেক্ট ক্লজ আগে আলোচনা করলাম। নেম ক্লজ চেঞ্জ করা যায় কিভাবে? এই যে বললাম যে কোম্পানির নাম চেঞ্জ করার ক্ষেত্রে নিয়মটা কি হচ্ছে যে এনি কোম্পানি মে বাই স্পেশাল রেজুলেশন, এখানেও ইজিএম লাগবে, সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল অফ দ্য রেজিস্ট্রার, রেজিস্ট্রার সিগনিফাইড ইন রাইটিং চেঞ্জ ইটস নেম। তার মানে স্পেশাল রেজুলেশন লাগবে, আর হলো কি লাগবে? স্পেশাল রেজুলেশন, আর হলো আহ, সাথে ফর্ম 8 দিয়ে আপনি কি করবেন? জমা দিবেন। আর হোয়ার এ কোম্পানি চেঞ্জেস ইটস নেম, রেজিস্ট্রার শ্যাল এন্টার দ্য নিউ নেম ওয়ান দ্য রেজিস্টার ইন প্লেস অফ দ্য ফর্মার নেম। এবং বলছে যে শ্যাল ইস্যু এ সার্টিফিকেট, নিউ সার্টিফিকেট, আপনাকে একটা নতুন সার্টিফিকেট দিবে। আগে যেমন একটা পেয়েছিলেন আমরা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, এখন একটা নতুন দিবে, আবার সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন নতুন দিবে। সেখানে কিন্তু লেখা থাকবে যে চেঞ্জ ফ্রম, ধরো এই নাম মিস্টার, মানে এখন যে নামটা আছে XYZ কোম্পানি লিমিটেড, চেঞ্জ ফ্রম ABC কোম্পানি লিমিটেড, এইভাবে লেখা থাকে, যাতে বুঝতে পারে যে কেউ যে আসলে এর নামটা চেঞ্জ হয়েছে আর কি। এই এবং বলছে কি যে এই নাম যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু কোম্পানি কোনো অব্লিগেশন বা রাইটস কোনো কিছু চেঞ্জ হবে না। এমন না নাম চেঞ্জ হয়ে গেল আর আগের সব আমাদের ভুলে গেল, এটা করলে হবে না। চেঞ্জ অফ এ নেম শ্যাল নট চেঞ্জ এনি রাইটস অর অব্লিগেশনস অফ দ্য কোম্পানি, স্পষ্ট করে বলে দেওয়া আইনের মধ্যে। হ্যাঁ, সেকশন 11-8। or render defect in any legal proceedings by or against the company, and any legal proceedings that might have been continued or commenced against it by its former name may be continued or commenced against it by its new name. কষ্ট করে দিচ্ছে একদম। এখন এই যে যে চেঞ্জটা আসছে নেমের ক্ষেত্রে, এই যে এখানে নতুন সেকশন যোগ করা হয়েছে 11-এ। এটা কবে? 2020 সালে 7ই সেপ্টেম্বর একটা কোম্পানি আইনে চেঞ্জ আসছে। চেঞ্জটা কি যেটা বললাম, যে নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইনড ইন এনি আদার ইন আদার প্রভিশনস অফ দিস অ্যাক্ট, এ লিমিটেড কোম্পানি শ্যাল বি ডিফাইন্ড অ্যাজ ফলোস। আমরা তো পড়ছি যে কোম্পানি, প্রাইভেট কোম্পানিও আছে, আবার পাবলিক কোম্পানিও আছে। তো এই লিমিটেড কোম্পানি যদি হয়, পাবলিক লিমিটেড হয়, তাহলে কি হবে? ইন কেস অফ এ পাবলিক লিমিটেড কোম্পানি, তাহলে ওই নামের শেষে PLC, পাবলিক লিমিটেড কোম্পানি অথবা PLC এর লাগাইতে হবে।
হ্যাঁ, যেটা আমরা এখন সব ব্যাংকের ক্ষেত্রে, লিজিং এর ক্ষেত্রে, এখন সবই তো হলো পিএলসি। তারপরে হ্যাঁ, লিজিং, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, সবার নাম চেঞ্জ করতেছে, চেঞ্জ করে কি লিখতেছে, পিএলসি, সবই পিএলসি। আর কি বলছে যে ইন কেস অফ প্রাইভেট কোম্পানি যদি হয় শুধু লিমিটেড থাকলেই বলতে হবে প্রাইভেট, আর তাছাড়া সব পিএলসি। আর যদি অন পার্সন কোম্পানি হয়, তিন ধরনের কোম্পানির কথা বলা হয়েছিল, প্রাইভেট, পাবলিক, একটা অন পার্সন কোম্পানি, একজন ব্যক্তি শেয়ার হোল্ডার এবং তার একজন কি থাকে, নমিনি থাকে, সেই ওপিসি যেটাকে বলে অন পার্সন কোম্পানি, ওপিসি। এই অন পার্সন কোম্পানির ক্ষেত্রে লাস্ট লাগাইতে হবে ওপিসি, এই নামের ব্যাপারে। তবে বলছে কি, যে 28 ধারায় এবং 30 ধারায় যেটা হয় এর কোনো কিছু সেখানে প্রযোজ্য হইবে না। প্রোভাইডেড দ্যাট নাথিং ইন দিস সেকশন শ্যাল অ্যাপ্লাই টু সোসাইটিস, যেটা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে, তাই না? সেটা না কিন্তু, এটা 28 ধারার, সোসাইটিস হ্যাভিং আদার পারপাস দেন ফর প্রফিট। 28 ধারায় যে সমস্ত কোম্পানি প্রফিট করে না, করবে না, এই ধরনের এই দেয়, সেগুলো হলো 28 ধারায়। আর যে সমস্ত কোম্পানি হলো গ্যারান্টি দ্বারা হয় 29 ধারায়। হ্যাঁ, কিন্তু সেগুলো সাধারণত কি হয়, যে ক্লাব এগুলো আর কি, যেমন ধানমন্ডি ক্লাব লিমিটেড, তাই না, এগুলো সব আর কি। হ্যাঁ, তো এগুলো হলো, ওগুলোর সাথে আবার লিমিটেড লেখানো থাকে। আর 28 ধারা কোম্পানির সাথে লিমিটেড থাকে না। হুম, এই সমস্ত কোম্পানির ক্ষেত্রে আর পিএলসি টিএলসি কিছু লাগাইতে হবে না, এটা বলছে আর কি। এটা লাইন বলে দিচ্ছে আর কি। এটা স্যার, লাগানোর কোনো প্রয়োজন নেই। স্যার, 1% কোম্পানি এটার কি কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে? হ্যাঁ হ্যাঁ, এটা ওয়ান বলেন। পার্সেন্ট কোম্পানি মানে এটা কি থিওরিটিক্যালি হ্যাঁ নাকি প্র্যাকটিক্যালিও পসিবল? হ্যাঁ, প্র্যাকটিক্যালি আছে তো, অনেক আছে, অনেকগুলো হয়ে গেছে, প্রায় 100-র উপরে হয়ে গেছে, বাস্তবে আছে। কারণ যারা ওই যে বিদেশ থেকে আসে, যারা বিনিয়োগ করে, মানে বাংলাদেশে কারোর সাথে করতে চায় না এই সমস্ত ঝামেলার জন্য, তারা নিজেই একটা কোম্পানি করে আর একজন নমিনি রাখে একদম। হয়েছে, অনেক কোম্পানি হয়েছে, আমারই ক্লায়েন্ট আছে ওপিসি, 1% কোম্পানি। ঠিক আছে, এ এগুলো হলো নেমের ব্যাপারে হলো। এবার হলো কি বলছে এখানে, প্রসপেক্টাস। আমরা জানি যে পাবলিক লিমিটেড কোম্পানি সাধারণত, পাবলিক কোম্পানি হওয়ার কারণই হলো কোম্পানি ফরমেশনের পরে তারা জনগণের কাছে তারা শেয়ার ইস্যু করে টাকা নিবে আর কি। এটা না, হ্যাঁ, এই যে ডকুমেন্টের মাধ্যমে, a prospectus is an invitation to the public to purchase shares or debentures of a company. In other words, a prospectus may be defined as any document that includes any notice, circular, তার মানে কি, নোটিশ, সার্কুলার যেটাই বলেন, যার মাধ্যমে আপনি কি করতেছেন, যার মাধ্যমে আপনি এই মানুষের কাছে শেয়ার, কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার জন্য মানুষের কাছে আপনি ই দিচ্ছেন, হ্যাঁ, ইনভাইটেশন দিচ্ছেন, সেটাই হলো কি, সেটার নামই হলো ইয়ার দাঁড়ান, হুম, সেটার নামই হলো প্রসপেক্টাস। তো এই প্রসপেক্টাস বলছে ইট ইজ এ ডকুমেন্ট ডেসক্রাইব অর ইস্যু অ্যাজ এ প্রসপেক্টাস, ইট ইনক্লুডস এনি নোটিশ, সার্কুলার, অ্যাডভার্টাইজমেন্ট। আমরা সবাই জানি যখন প্রসপেক্টাস ইস্যু হয়, শেয়ার ইস্যু হয়, আমরা সবাই তো এটা জানি, এটা, তাই না? কি জানি আমরা, যে এত মোটা মোটা বই হয়, কারণ প্রসপেক্টাস শুধু খালি এখন কোম্পানি আইন অনুযায়ী হয় না, এর এর মানে মোস্ট অফ দ্য পার্ট হলো অ্যাকর্ডিং টু দ্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ, মানে যে কমিশন যে ই আছে, অ্যাক্ট আছে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স আছে, সেই অনুযায়ী হয় ম্যাক্সিমাম। এবং আইপিও, আইপিওতে যাওয়ার জন্য কি আছে, এটার জন্য আলাদা রুলসই আছে, রেগুলেশনই আছে। আইপিও, হ্যাঁ, আইপিও যেটা রুলস আর কি, সেই রুলস অনুযায়ী তৈরি করা হয়, আর এত মোটা একটা বই হয়, এত মোটা একটা বই হয়, সেই বইটা, তো তাকে বলা হয় প্রসপেক্টাস। তবে বাস্তবে যেটা হয়, তো তারপরে বাস্তবে যেটা হয়, যে পাবলিক কোম্পানি হওয়ার পরে কেউই আসলে এই প্রসপেক্টাস ইস্যু করে না। ঠিক আছে, এদিকে আসলে কেউই আসলে প্রসপেক্টাস ইস্যু করে না। আসলে কি ইস্যু করে, হুম, সবাই করে কি, যেহেতু আমরা সবাই জানি যে প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, আর হলো আর হলো পাবলিক লিমিটেড কোম্পানির জন্য আর একটা সার্টিফিকেট দেওয়া হয়, তার নাম হলো সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস সার্টিফিকেট। হ্যাঁ, তো সেইটা নিতে হইলে আপনাকে তো এই প্রসপেক্টাস ইস্যু করতে হবে। তো তখন আইনে শিডিউল 4-এর মধ্যে, কোম্পানি আইনের যে লাস্টে যে শিডিউল আছে,
1 2 3 4, এই 4 নম্বর এতে একটা ফরম্যাট দেওয়া আছে। ওই ফরম্যাটটার নাম হলো স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস। মানে প্রসপেক্টারের ইন লিউ মানে পরিবর্তে, প্রসপেক্টাসের পরিবর্তে বিবৃতি, সেইটা কি করা হয়, সেইটা মানে দিয়ে দেওয়া হয়, আরজেসি জমা দিয়ে দেওয়া হয়। দিলে তখন আপনাকে একটা কমেন্সমেন্ট অফ বিজনেস সার্টিফিকেট দেয়, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অনলি। তখন আপনি কি করবেন, ব্যবসা শুরু করতে পারবেন। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রথমেই ব্যবসা শুরু করা যায় সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পাওয়ার পরে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পেলেই হবে না, সাথে আপনাকে আবার শিডিউল 4 জমা দিয়ে আপনাকে কি করতে হবে, আপনাকে আবার আরেকটা সার্টিফিকেট নিতে হবে, সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, বিজনেস শুরু করা। তাহলে এই যে সেই স্টেটমেন্টটা দেওয়া হয়, এটার নাম স্টেটমেন্ট ইন লিeu প্রসপেক্টাস। আর যদি কেউ প্রসপেক্টাস ইস্যু করে সেটা তো আমরা জানি সবাই, এটা তো এই মোটা এক বই হয়। এবং সেখানে শুধু এক আইন না, শুধু কোম্পানি আইন না, সেখানে কোম্পানি আইন আইন সহ আইপিও রুলস এর যা আছে বলা সব সেখানে অ্যাপ্লাই করতে হয়। এবং ট্যাক্স আইন অনুযায়ী সমস্ত ট্যাক্স দেওয়া হয়েছে কিনা এটা ওটা সব। এই। সুতরাং প্রসপেক্টাস এবং স্টেটমেন্ট ইন লিeu অফ প্রসপেক্টাস দুইটাই আমরা একদম সোয়া 5টা শেষ করে দিয়ে তারপরে আমরা ইয়ের নামাজ পড়বো, আসলে নামাজ। এখন এই যে প্রসপেক্টাস, এই প্রসপেক্টাসটা ইস্যু করার আগে আইন বলছে যে এটাকে রেজিস্ট্রার কি করতে হবে, রেজিস্ট্রি করতে হবে। সেটা কিভাবে বলছে, বিফোর পাবলিকেশন অফ প্রসপেক্টাস, প্রসপেক্টাস বানাইলেন, বানাই এটা পাবলিশ করবেন, এবং ইনভাইটিং পিপুল টু সাবস্ক্রাইব শেয়ারস অ্যান্ড ডিবেঞ্চার্স অফ কোম্পানি, এ কপি অফ দ্য প্রসপেক্টাস মাস্ট বি ডেলিভার টু দ্য রেজিস্ট্রার্স অফ ফর রেজিস্ট্রেশন অন অর বিফোর দ্য ডেট অফ পাবলিকেশন। যেদিন পাবলিশ করবেন তা ওই দিনে অথবা তার আগেই, সাধারণত আগেই দেওয়া হয়। এবং ইট শুড বি সাইন বাই দ্য ডাইরেক্টরস অথবা প্রপোজ দ্য ডাইরেক্টরস, তাদের দ্বারা সাইন হইতে হবে অবশ্যই। ঠিক আছে, তারপরে on the face of the prospectus delivered to the registrar for registration, it should be stated that a copy has been delivered for registration and must contain a list of statement included in the prospectus. দেখবেন প্রসপেক্টাসের উপর লেখা হয় যে আসলে এই প্রসপেক্টাসটা কি করা হয়েছে, রেজিস্ট্রার নিকট দাখিল করা হয়েছে। এবং এছাড়াও ওখানে একটা কি থাকে, ওখানে বিভিন্ন স্টেটমেন্টের একটা কি থাকে, ওখানে একটা লিস্ট থাকে একটা। এখন এই যে আপনি কি করলেন, আপনি এইটার একটা কপি দিলেন, এই কপি দিয়ে জমা দিলেন রেজিস্ট্রার নিকট ফর রেজিস্ট্রেশন, এটার নাম হলো রেজিস্ট্রেশন প্রসপেক্টাস, যেটা আপনার এই যে ইআইপি। এখন যদি এটা না দেন তাহলে কি হবে, যদি না দিলে তাহলে জরিমানা হবে। বলছে যে ইফ এ প্রসপেক্টাস ইজ ইস্যুড উইদাউট ডেলিভারিং এ কপি দেয়ার অফ টু দ্য রেজিস্ট্রার, রেজিস্ট্রার নিকট দিলেন না, না দিয়ে আপনি পাবলিশ করে দিলেন, তাহলে কি হবে, তাহলে যারা এটা করছে, জেনে শুনে করছে আর কি, তারা কি হবে, শ্যাল বি পানিশেবল উইথ দ্য ফাইন হুইচ মে এক্সটেন্ড টু 5,000 টাকা। মানে 5,000 টাকা ফাইন করা যাবে, 5,000 টাকা পর্যন্ত। ঠিক আছে, এই। আর যদি ওই প্রসপেক্টাসের মধ্যে তো অনেক কিছু লিখতে হয়, অনেক তথ্য দেওয়া লাগে, সেটা অ্যাকর্ডিং টু কোম্পানি আইন এবং আদার্স আইন অনুযায়ী। তো সেই সেইখানে যেটা বলা হয়েছে যে যদি আনট্রু মানে মিথ্যা যদি কোনো স্টেটমেন্ট দেন, তাহলে কিন্তু 2 বছরের জেল অথবা 5,000 টাকা পর্যন্ত জরিমানা এটা হইতে পারে। প্রসপেক্টাসের মধ্যে যদি মিথ্যা তথ্য দেওয়া হয় তাইলে 5,000 টাকা পর্যন্ত জরিমানা এবং 2 বছরের জেল হওয়ার সম্ভাবনা আছে। এটা কোম্পানি আইন অনুযায়ী এখানে বলা আছে যে সেকশন 138-এ। আর এটা বোধহয় সেকশন কত, 146-এ পেনাল্টি, মিথ্যা স্টেটমেন্ট যদি দেন তাহলে হলো পেনাল্টি 146 অনুযায়ী। আর যদি না দেন, যদি রেজিস্ট্রার নিকট না দেন তাহলে হলো 138 অনুযায়ী পেনাল্টি, এই যেখানে বলা আছে। এবার এই যে দেখেন, এখন এখানে সে বলছে ডকুমেন্ট ইউজড ইন কর্পোরেশন অফ কোম্পানি, মানে কোথা থেকে কোথায় কি তার কোনো ঠিক ঠিকানা নাই। প্রথমে বললাম ইনকর্পোরেশন, ওখানে যা বললাম না যে কোন কোন ডকুমেন্ট, আমি তো পুরো বললাম প্রসেস। প্রথমে নাম ঠিক করা, ঠিক আছে, তারপরে কি, তারপরে নাম ঠিক করার পরে এই ড্রাফটিং অফ মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস ড্রাফট করা। তারপর কি বললাম, এগুলো অনলাইন রেজিস্ট্রি করা, তারপরে সেগুলো সাবমিট করা, ব্যাংকে টাকা জমা দেওয়া। এবং এই, ও আরেকটা ছিল যে ডিক্লারেশন অফ কমপ্লায়েন্স, যে
এইটা ডিক্লারেশন অফ ফর্ম অন, এটা আসলে মানে একটা ফর্ম আছে, হ্যাঁ, এই 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 ফর্মের কপি দেওয়া লাগে। আর অনলাইনে দিলে এটা আসলে একাই তৈরি হয়ে যায়, এই ডিক্লারেশন অফ কমপ্লায়েন্স এটা একাই তৈরি হয়ে যায়। আগে লাগতো না, এখন আবার নিয়ম করছে যে লাগবে ওটা। এই তারপরে যে এখানে যা লেখা আছে যে নোটিশ অফ, এই যে রেজিস্টার অফিস, এটাও লাগে না, এটা অনলাইনে দিলে একাই হয়ে যায়। ফর্ম 12 জমা দিতে হয় না, এটা একাই তৈরি হয়ে যায়। খালি এটা 9 জমা দেওয়া লাগে, 9 একটা কপি জমা দেওয়া লাগে, আর কিছু না। আর ডিক্লারেশন, এই যে ফর্ম অন আর ফর্ম 9, এই দুইটা জমা দেওয়া লাগে। আর সাথে জমা দেওয়া লাগে কি, সাবস্ক্রিপশন পেজ, এখানে বলা নাই। হ্যাঁ, সাবস্ক্রিপশন পেজ যেটা সেটা, এগুলা বাস্তব আর কি। আর আর এই ফর্ম 10 এগুলো তৈরি হয়ে যায় একাই অনলাইনে, মানে ওই তথ্য দিলে একাই এগুলো তৈরি হয়ে যায়। এবং পিডি, পার্টিকুলার্স অফ ডাইরেক্টরস, 3 নম্বর যেটা লেখা আছে, এইটা একাই তৈরি হয়ে, এই যখন আপনাকে ওই যে বললাম না যে যখন আপনার রেজিস্ট্রেশন হয়ে যায়, তখন 3টা জিনিস পাঠায়, একটা হলো মেমোরেন্ডাম আর্টিকেলস, একটা হলো ওই যে ফর্ম পিডি। পিডি কিন্তু জমা দিচ্ছেন না, একাই তৈরি হয়ে যায় ওখান থেকে, তথ্য দিলে একাই তৈরি হয়ে যায়। এটাও দেয়। আর দেয় হলো কি, আর দেয় হলো সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, এগুলো দেয়। তো সুতরাং কোম্পানি বানানোর সময় আপনি জমা দিবেন ডিক্লারেশন, হ্যাঁ। আর এগুলো কিন্তু জমা দিতে হয় না আসলে, এগুলো একাই হয়ে যায়। এটাও একাই হয়ে যায়, এটাও, এটা জমা দিতে হয়, এই ফর্ম 9 জমা দিতে হয়। আর এটাও একাই হয়ে যায়। তো জমা দিতে হয় হলো এইগুলো, আল্লাহ আল্লাহ। এই এখন পাবলিক লিমিটেড কোম্পানির জন্য কমেন্সমেন্ট অফ বিজনেস, এতক্ষণ বলা যা বললাম, যে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য মানে ইনকর্পোরেশনের পরেও আর একটা সার্টিফিকেট লাগে, যার নাম সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস। এটা কখন দেওয়া হয়, এই পাবলিক লিমিটেড কোম্পানি হ্যাভিং এ শেয়ার ক্যাপিটাল এন্ড ইস্যুড এ প্রসপেক্টাস, এই যে যদি সে প্রসপেক্টাস ইস্যু করে, হ্যাঁ, ক্যান নট কমেন্স বিজনেস আনটিল দ্য রেজিস্ট্রার ইস্যু সার্টিফিকেট নোন এজ সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস। তার মানে সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট বিজনেসের না হলে পরে তো ব্যবসা শুরু করা যায় না, এই জন্য একটা প্রসপেক্টাস ইস্যু করা লাগে। আর যদি প্রসপেক্টাস ইস্যু না করেন তাহলে স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস সেটা দেওয়া লাগে, হ্যাঁ। সুতরাং দেওয়ার পরে যে সার্টিফিকেটটা দেয় তার নাম হলো সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, এই যেটা। ঠিক আছে, এই ছিল হলো এই চ্যাপ্টারের প্রথম দিকে। এবং এখানে কিছু কি আছে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আছে এখানে। তাই আমরা দেখি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ঠিক আছে কিনা, কারণ অনেক জায়গায় ভুলও আছে অনেক। এটা ঠিক আছে কিনা দেখি। The articles of actions of a company formed to improve and encourage breeding of poultry contain a provision that no remuneration shall be paid to the members of the board of directors. তার মানে ওখানে লেখা আছে যে বোর্ড অফ ডাইরেক্টররা মিটিং করবে, কিন্তু কোনো রিমুনারেশন নিবে না, মজুরি নিবে না, রিমুনারেশন সম্মানী নিবে না, ভাতা নিবে না। বাট দ্য কোম্পানি ওয়িং টু ইনক্রিজ ইটস বিজনেস পাস্ট এ স্পেশাল রেজলিউশন প্রোভাইডিং ফর equitable remuneration to the board members for the services to be rendered by them. হ্যাঁ, তো পরে বললো যে এখন তো অনেক কাজ কাম বেড়ে গেছে, এখন আমরা তো কাজ সময় দিলে তো আমাদের তো নিজের পেট চলবে না, তাহলে তো আমাদেরকে এখানে একটা ভাতা তো নিতেই হবে, একটা ভাতা নিতেই হবে বলতেছে। তো তাইলে এই জন্য তারা কি করলো, তাদের আর্টিকেল চেঞ্জ করে ফেললো। তো আমরা জানি সবাই যে আর্টিকেল চেঞ্জ করতে গেলে স্পেশালাইজেশন লাগে, সেটা বলে দিছে এখানে। আচ্ছা, বলছে ক্যান দিস অল্টারেশনস অফ দ্য মেমোরেন্ডাম ক্যান বি কনফার্মড। না না, এটা তো ইস্যু তো ইয়ের না, মেমোরেন্ডামের ইস্যু না। ইফ সো স্টেট হাউ অ্যান্ড বাই হোম। ক্যান দিস অল্টারেশন, মানে অল্টারেশন করলাম আমরা কি করলাম, যে তারা রিমুনারেশন নিত না, এখন নিবে আর কি। এর সাথে তো মেমোরেন্ডাম কোনো সম্পর্ক নেই যে এটা জন্য মেমোরেন্ডাম চেঞ্জ করা লাগবে, না না, এটা জন্য চেঞ্জ করতে হবে আর্টিকেল চেঞ্জ করে ওই যে স্পেশালাইজেশন করতে হবে, সেটা আরজেসি জমা দেওয়া লাগবে, চেঞ্জ আর্টিকেল জমা দেওয়া লাগবে, তারপরে সব সহ পাইবেন আর কি। কিন্তু এখানে বললো নাকি মেমোরেন্ডাম তো হবে না, এ কোত্থেকে আসলো, মেমোরেন্ডাম তো হওয়ার প্রশ্নই আসে না। কি লাগছে, দ্য কোম্পানি ক্যান মেক দ্য রেকর্ড অল্টারেশন ইন ইটস আর্টিকেলস, এই দেখেন এখানে বলছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অন দ্য গ্রাউন্ড দ্যাট, তার মানে এখানে রং আছে। আপনার এখানে লিখে নেন ক্যান দিস অল্টারেশন অফ দ্য মেমোরেন্ডাম, না, এখানে লিখতে হবে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন বি কনফার্মড। টি নূর, টিটু,
শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এখানে ভুল আছে এখানে, ঠিক আছে? কি হবে? ক্যান দিস অল্টারেশন অফ দি, এখানে লিখবেন এই যে এটা কাটা দেন, কাটা দিয়ে লেখেন আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। ক্যান আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বি কনফার্মড। এখানে উত্তরে ঠিকই আছে। উত্তরে বলছে যে হ্যাঁ, কোম্পানি আর্টিকেল চেঞ্জ করা লাগবে, এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অফ কোম্পানি ক্যান বি চেঞ্জড বাই shareholder special resolution in the general meeting call for this purpose. Once the alteration in the articles of association is confirmed by the registrar of joint stock companies and firms, বলছে there is no there is no restrictions in paying equitable remuneration to the members of the board. হ্যাঁ, ঠিক আছে, কোনোই নাই। তারপরটা দেখেন, যে পরটা মানে আপনাদের তো এগুলো এগুলো মানে কেস স্টাডি আসতে পারে। পরটা কি বলছে? কোম্পানি লিমিটেড, এই কোম্পানি লিমিটেড, যা কিছু লেখে নাই, এক্স ওয়াই লিমিটেড না কি লিমিটেড লেখে নাই, intends to change its name, মানে নাম চেঞ্জ করতে চায়। It has availed two separate loans from bank বি কোম্পানি লিমিটেড এবং সি কোম্পানি লিমিটেড, লোনও নিছে দুজনের কাছ থেকে। In such situation, what is the procedure to be followed for changing the name of a company? ওই যে যাদের কাছ থেকে নিছেন তাদের মিটিং করে তাদের পারমিশন নিতে হবে, হ্যাঁ, নেম চেঞ্জ করার জন্য। আর কি করতে হবে? ইজিএম করতে হবে, স্পেশালাইজেশন করতে হবে, সেটা বলছে যে উইল দ্য রাইট অফ দ্য লেন্ডার্স বি এনিওয়ে এফেক্টেড? নো। ওই যে সেকশন যে আমরা ওই যে ইয়েতে পড়লাম, 13-তে পড়লাম, যে নাম চেঞ্জ হলে কখনো কারোর কোনো রাইট চেঞ্জ হবে না। এই যে তার উত্তর দেখেন, অ্যাজ পার সেকশন 11(6) অফ দ্য কোম্পানি, কোম্পানি বাই পাসিং স্পেশাল রেজলিউশন, তার মানে মানে কি করে? ইজিএম করে, অ্যান্ড সাবজেক্ট টু দ্য অ্যাবভ অফ দ্য রেজিস্ট্রার ইন রাইটিং মে চেঞ্জ ইটস নেম। তারপরে স্পেশালাইজেশন করে, স্পেশালাইজেশন জমা দেওয়ার যে ফর্ম, তার নাম হলো ফর্ম 8। ফর্ম 8-এ করে জমা দিবেন। জমা দেওয়ার পরে রেজিস্ট্রার সাহেব যখন এটাকে চেঞ্জ করে দিবে, এটা চেঞ্জ হয়ে গেল। তবে বলছে কি যে the change of a name does not change any rights or obligations of a company or the render defective any legal proceedings by or against the company। ঠিক আছে? এটা দিয়ে মানে কোনো চেঞ্জই আসবে না। নাম চেঞ্জ হয়েছে অর্থ এটা না যে কারোর কোনো পাওনা বা কোম্পানি কারোর কাছে কিছু পায় এগুলো চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে না। এটা আমরা পড়ছি উপরে, তাই না? এটা পড়ছিল 11-8, সরি 13 না, ওটা হলো 11-8। তো ওখানে কি লেখছিল? 11-8-ই, হ্যাঁ, 11-8, এই যে 11-8, 13 হবে না, ওটা 11-8 হবে। এই ছিল দুই ধরনের কোশ্চেন এবং কেস স্টাডি। এবার আসেন এখানে, শেয়ারস অ্যান্ড ক্যাপিটাল। শেয়ারস অ্যান্ড ক্যাপিটাল, আসলে এখানে অনেক কিছু বলা আছে, এত কিছু আসলে পড়তে হবে না। আমি যা যা বলি সেগুলো ডাক দিয়ে নিয়ে সেগুলি করবেন। ক্যাপিটাল অফ এ কোম্পানি মিনস দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট ইজ authorized by its memorandum to raise, generally by the issue of shares. Hence, a company's capital is also called share capital. Yes, এবং কি বলছে? এই শেয়ার ক্যাপিটাল বলছে sometimes the phrase debenture capital is used to denote the amount borrowed by the company and secured by the debentures. In company law, the word capital is used to mean the following. কোম্পানি আইনে আসলে ক্যাপিটাল বলতে কি বোঝায়? ক্যাপিটাল বলতে বোঝায় হলো অথরাইজ ক্যাপিটাল। আমরা সবাই জানি এটা সিলিং, যার উপরে আপনাকে ফিস দেওয়া লাগে সরকারে। তার মানে আপনার অথরাইজ ক্যাপিটাল 100 কোটি, আপনি এই পর্যন্ত থাকা লাগবে। পেইড আপ ক্যাপিটাল এর চেয়ে বেশি বাড়াইতে পারবেন না। এখন যদি বাড়াতে চান তাহলে প্রথমে আগে অথরাইজ ক্যাপিটাল সিলিং 100 থেকে 150 কোটি করবেন, দেন আপনি 5 কোটি বাড়াইলেন, 10 কোটি বাড়াইলেন বা 50 কোটি বাড়াইলেন। তার মানে এটা হলো একটা সিলিং। অথরাইজ, যার মানে যে অথরাইজ নাম্বার দিয়ে কোম্পানি তৈরি হয় সেইটা। তারপরে আসেন ইস্যুড ক্যাপিটাল বলতে আমাদের এখানে কিছু নাই। সাবস্ক্রাইব ক্যাপিটাল বলতে আমাদের এখানে কিছু নাই। সরাসরি পেইড আপ ক্যাপিটাল, সরাসরি হলো পেইড আপ ক্যাপিটাল, বুঝছেন?
পেইড ক্যাপিটাল আমরা জানি যে অ্যামাউন্ট অফ ওই যে কি শেয়ার ক্যাপিটাল অ্যাকচুয়ালি পেইড, যে পরিমাণ পে করছেন সেটা অ্যাকচুয়ালি যেটা পে হয়েছে সেইটা হলো পেইড আপ ক্যাপিটাল। এই দুইটাই আসলে অথরাইজ ক্যাপিটাল আর পেইড আপ ক্যাপিটাল, আর কোনো ক্যাপিটাল নাই। রিজার্ভ ক্যাপিটাল মানে যে কোম্পানি, আপনি একটা সিদ্ধান্ত নিলেন, স্পেশাল ডিসিশন নিলেন যে আমরা এই পরিমাণ অ্যামাউন্টের শেয়ার আমরা আবেদন করব না, মানে পেইড পেইডের জন্য আমরা আহ্বান করব না বা আমরা পে করব না, এটা আমরা রিজার্ভ থেকে যাবে, এই জন্য ওটার নাম রিজার্ভ ক্যাপিটাল, এইটার নাম। কিন্তু আসলে এখানে দুইটা জিনিসই, এটা হলো অথরাইজ ক্যাপিটাল আর একটা হলো পেইড আপ ক্যাপিটাল, এই দুইটা জিনিস আসলে এখানে ক্যাপিটাল আর কি। তারপরে বলছে যে শেয়ারের ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ শেয়ার আমরা জানি, তো শেয়ার ক্লাসিফিকেশনের ক্ষেত্রেও তাই, যে একটা হলো প্রিফারেন্স শেয়ার, একটা হলো অর্ডিনারি শেয়ার। এই দুটি আমরা জানি, যে একটা প্রিফারেন্স শেয়ার, একটা হলো অর্ডিনারি শেয়ার। তো আমরা যে শেয়ার সবসময় দেখি, এটা আসলে এটা হলো এটা হলো আসলে অর্ডিনারি শেয়ার। যে শেয়ারটা আমরা দেখি এটা আসলে অর্ডিনারি শেয়ার, কিন্তু কিছু কিছু সময় কোম্পানি প্রিফারেন্স শেয়ারও কোম্পানি ইস্যু করতে পারে। কেন করে? প্রিফারেন্স শেয়ার হোল্ডাররা ঝামেলা করতে পারে না কোম্পানির মধ্যে। কেন করতে পারে না? তাদের কোনো ভোটিং রাইটস নাই। কিন্তু অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল হোল্ডার যারা, তাদের ভোটিং রাইটস আছে। যেহেতু ভোটিং রাইটস আছে, সুতরাং তারা মানে ভোট দেয়। কিন্তু প্রিফারেন্স শেয়ার হোল্ডাররা ওই একই রকম টাকা দেয়, কিন্তু তারা হয়তো প্রিফারেন্স পায়। কখন প্রিফারেন্স পায়? এই ইন্টারেস্টের ক্ষেত্রে, সরি, ডিভিডেন্ডের ক্ষেত্রে। ডিভিডেন্ডের ক্ষেত্রে আগে প্রিফারেন্স যারা ডিভিডেন্ড আছে তাদেরকে দিতে হবে, দেওয়ার পরে যা থাকবে সেটা পাবে অর্ডিনারি শেয়ার হোল্ডাররা। তে প্রিফারেন্স শেয়ারস আর দোজ শেয়ারস হুজ হোল্ডার্স আর এন্টাইটেল টু এ ফিক্সড রেট অফ ডিভিডেন্ড বিফোর এনি ডিভিডেন্ড ইজ পেইড। যে কোনো ডিভিডেন্ড দেওয়ার আগে তাকে টাকা দেওয়া লাগবে টু দ্য অর্ডিনারি শেয়ারস। প্রিফারেন্স শেয়ারস মাইট বি কিউমুলেটিভ আর নন কিউমুলেটিভ। হ্যাঁ, প্রিফারেন্স শেয়ার, আপনি এই বছরের প্রিফারেন্স শেয়ার আপনার ইন্টারেস্টের রেট অনুযায়ী আপনি টাকা পাইলেন না, বাকি থাকলো। যদি সেটা কিউমুলেটিভ হয় তাহলে ওটা আবার পরবর্তী বছরে আবার ক্যারিং ফরওয়ার্ড হয়ে চলে যাবে। পরবর্তী বছরে যে আবার ওই বছরের সহ যা আছে সেটা আপনি পাবেন। তার মানে এটা ক্যারি ফরওয়ার্ড হয়। এই জন্য এটার নাম হলো কিউমুলেটিভ শেয়ারস, প্রিফারেন্স শেয়ারস। আবার নন কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ারস আছে, যেটা ডিভিডেন্ড এই বছর পাইলেন পাইলেন, না পাইলেন বা শেষ। ওটা আসলে কিউমুলেটিভ হয় না। এরকম বিভিন্ন রকম শেয়ার হইতে পারে। হ্যাঁ, এই ছিল হলো ক্লাসিফিকেশন অফ শেয়ারস। এখন এখানে একটা কথা আছে, ডেফার্ড শেয়ারস আর ফাউন্ডার শেয়ারস। আসলে এটা আসলে কোনো কাজেই আসে না, এটা খালি বোঝার জন্য। Deferred shares or founder shares are usually allotted to the promoters in considerations of the service rendered by them and to the ওই and to the underwriters in considerations of the commission due to them। এই আর কি। সাধারণত যে সমস্ত শেয়ারগুলো ইস্যু করা হয় প্রমোটারদের নামে, যারা কোম্পানির জন্ম দিচ্ছে প্রথমে, তাদের নামে, সেগুলোকে বলা হয় ডিফার্ড শেয়ার বা ফাউন্ডার শেয়ার, প্রমোটার শেয়ার বলা হয়। অথবা কি হয়, বলছে যে এটা মানে তাদেরকে দেওয়া হয় যারা ধরেন আপনার কোম্পানির শেয়ার ইস্যু করছে, শেয়ার ইস্যু করে আন্ডার রেটের যারা, তারা টাকা পায়। হ্যাঁ, এই টাইপের ব্যক্তিকে আপনি যদি ওই টাকার বিনিময়ে যদি শেয়ার দেন, তাহলে এই সমস্ত শেয়ারকে বলা হয় ডিফার্ড শেয়ার অর ফাউন্ডার শেয়ার। আসলে মূলত শেয়ার দুই ধরনের, এটা হলো প্রিফারেন্স শেয়ার, একটা অর্ডিনারি শেয়ার, নাকি? এখন এই যে প্রিফারেন্স শেয়ার আবার কি হইতে পারে, রিডিমেবল প্রিফারেন্স শেয়ার হইতে পারে। রিডিমেবল প্রিফারেন্স শেয়ার কোনগুলা? অর্থাৎ আপনি আগে সব বৈশিষ্ট্য থাকবে, কিন্তু লেখা থাকলো যে 10 বছর পরে এটার যে মানে লাভ আছে বকেয়া সেটা সহ প্রয়োজন পড়লে মানে হয়তো একটা বেশি রেট ধরেও হইতে পারে, এই প্রিফারেন্স শেয়ার আমি কি করব, প্রিফারেন্স শেয়ার আমি ফেরত দিয়ে দিব, মানে রিডিম করে দিব। রিডিমের অর্থ কি? পরিশোধ করা। তো এরকম রিডিমেবল প্রিফারেন্স শেয়ারও থাকতে পারে। হ্যাঁ, আবার নন রিডিমেবলও আছে। এই যে যেগুলো উপরে পড়ছে প্রিফারেন্স শেয়ার, সেগুলো আসলে নন রিডিমেবল এগুলো।
প্রিফারেন্স শেয়ারের উপরে পড়ছে, এইচ প্রিফারেন্স শেয়ার। হ্যাঁ, এটা বললেন কিউমুলেটিভ আর নন কিউমুলেটিভ, একটা হলো যে পরিশোধযোগ্য আর পরিশোধযোগ্য না, রিডিউমেবল আর নন, হ্যাঁ, রিডিউমেবল প্রিফারেন্স শেয়ার, এটা হলো ওই, একটা রিডিউমেবল না, তার মানে ওটা থেকেই যাবে। আজ এবার আসেন স্টক। স্টক কারে বলে? স্টক মানে শেয়ার আর কি, কতগুলো শেয়ার একসাথে করে বলা হয় স্টক। When all the shares of a company have been fully paid up, সব শেয়ারই 100% পরিশোধ হয়ে গেছে, they may be converted into stock in a general meeting if so authorized by the article. আর্টিকেলে যদি কনভার্সনের কথা বলা থাকে যে আপনি আপনার শেয়ারটাকে ইচ্ছা করলে জেনারেল মিটিং এ পারমিশন নিয়ে আপনি এটাকে স্টক বানাইতে পারবেন, তাহলে আপনি ওইভাবে আপনি স্টক বানাইতে পারবেন। কারণ স্টকের যে ইউজ, এবং স্টক কিভাবে হয়, ইউজ অফ দ্য টার্ম স্টক merely denotes that the company have recognized the fact of the complete payment of shares and that the time has come when these shares may be assigned in fragments, which for obvious reason could not be permitted before. পারমিটেড বিফোর। তো এখানে কি বলছে যে স্টক আসলে কি হয়, আসলে স্টক বলতে কি বোঝায় সেটা আমরা বুঝলাম কিনা জানি না। এটা হলো কয়েকটা নাম্বারের, কয়েকটা যে নাম্বার, কয়েকটা নাম্বারের কি মানে একসাথে সমষ্টি করে একটা করা হয়, যেমন 10 10 টাকা করে শেয়ার, 5টা করে 50 টাকার স্টক বানাইলেন, এরকম। আচ্ছা একটু, তো এখানে মানে মানে স্টক বলতে আসলে এটাকে বলা হয় যে মানে কালেকশন অফ শেয়ারস, মানে কয়েকটা শেয়ারের একসাথে করা, যেমন যে কনভার্সন ইন্টু স্টক ইজ মেড বিকজ ইট ইজ এ কনভেনিয়েন্ট মেথড অফ ডিনোটিং দ্য ক্যাপিটাল অফ দ্য কোম্পানি অ্যান্ড ইন্টারেস্ট if the members of the members of it and the interest of the members. It does not affect the right of the members in any way. When shares are converted into stock, notice must be given to the registrar. হ্যাঁ, রেজিস্ট্রারকে জানাতে হবে তখনই, সেকশন 55 অনুযায়ী, যে আমি আমার, হ্যাঁ, হয়তো 5টা শেয়ার একসাথে করে বা এত টাকা স্টক আমি করছি আর কি। জি। আচ্ছা স্যার, ওরা যখন যাই কালকে বুঝিয়ে দিয়েন, তো সেভাবে লিখে তখন দিয়ে দিবেন আসলে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে। হুম। এই যে ফোন আসছিল, প্রেসিডেন্ট শাহাদুত ভাই ফোন দিছে। আচ্ছা, এই হলো আমাদের কি ছিল, স্টকের কথা। এবার হলো মিনিমাম সাবস্ক্রিপশন। আমরা এগুলো আসলে হয় কি, মানে পড়া আপনারা ইন্টারেস্ট পান না কেন ম্যানুয়াল দেখে পড়ে, মানে একটার সাথে একটার কোনো মিল নাই কোনো কিছু, এখানে কি পড়তেছি আসলে। হ্যাঁ, এই যে মনে করেন হয় মানে কেন মিনিমাম সাবস্ক্রিপশন আসলো স্টক অ্যান্ড শেয়ারের মধ্যে,
এটা তো মানে পাবলিক ইস্যুর ক্ষেত্রে এটা করা হয়। তো এখন এই যে মানে এগুলো আসলে এই জন্য আপনাদের এই মানে পড়ার ইন্টারেস্টটা আপনাদের চলে যায় আসলে। এটা ঠিক নাই, এটা এগুলো আসলে ঠিক নাই এভাবে লেখা। মানে লেখা উচিত মানে একটার সাথে একটা কানেকশন করে লেখা উচিত। যেমন মিনিমাম সাবস্ক্রিপশন কখন বলা হয়, হোয়ার সেলস আর অফার টু দা, যখনই আমরা কি করি শেয়ার আর অফার করি পাবলিকের কাছে, যখন অফার করি। তো যখনই আমরা অফারটা করি তখন মানে টু দ্য পাবলিক, পাবলিক অফার করি ফর সাবস্ক্রিপশন, দ্য প্রসপেক্টাস মাস্ট মেনশন দ্য মিনিমাম অ্যামাউন্ট। প্রসপেক্টাস যে বললাম যে প্রসপেক্টাস মধ্যে অনেক কিছু থাকে, তার মধ্যে একটা হলো যে মিনিমাম সাবস্ক্রিপশন থাকে, মিনিমাম একটা অ্যামাউন্ট দেওয়া থাকে, হুইচ মাস্ট বি রেজড বাই দ্য ইস্যু অফ শেয়ারস বিফোর দ্য কোম্পানি ক্যান কমেন্স বিজনেস। সুতরাং বিজনেস শুরু করার আগে, বিজনেস শুরু করার আগে, হুম, তো বিজনেস যে শুরু করার আগে আপনাকে এই মিনিমাম সাবস্ক্রিপশনটা যেটা প্রসপেক্টাসে লেখা আছে সেটা সেটা উঠাইতে হবে। তো সাধারণত কি কি হয় এটা, মানে অ্যাটলিস্ট 5% হয়, ওটা লেখা থাকে 5%। আপনি যে মোট যে ইস্যু করবেন তার 5% আপনাকে ব্যবসা শুরু করার আগে আপনাকে উঠাইতে হবে। এই যে অ্যামাউন্টটা বলা হয় এই অ্যামাউন্টটার নামই হলো কি মিনিমাম সাবস্ক্রিপশন, এটার নাম। আর তারপরে আসেন হলো ক্যাপিটাল পরে, হ্যাঁ অল্টারেশন অফ ক্যাপিটাল, ক্যাপিটাল অল্টারেশন করা যায় কিনা। অল্টারেশন অফ ক্যাপিটাল এরপরে, এই যে ক্যাপিটাল আমরা বললাম ক্যাপিটাল, এই ক্যাপিটাল গুলোকে আবার কি পরিবর্তন করা যায় বিভিন্ন ভাবে, আইনে আইনে বলা আছে বিভিন্ন ভাবে পরিবর্তন করা যায়। সেগুলো কি, যেমন এখানে বলছে ইনক্রিজ অফ ক্যাপিটাল, এখানে কিন্তু ভুল আছে, এখানে আমি আপনাদের যেভাবে বলি এটা ইনক্রিজ অফ ক্যাপিটাল, ক্যাপিটাল বাড়ানো। এখন কোন ক্যাপিটাল, ক্যাপিটাল বলতে তো অথরাইজ ক্যাপিটালও বোঝায়, ক্যাপিটাল বলতে আবার এই পেইড আপ ক্যাপিটালও বোঝায়। এখানে তো এই জিনিসটা সেকশন এখানে দেখেন, মানে কি বলছে, দ্য শেয়ার ক্যাপিটাল অফ এ কোম্পানি হুইদার কনভার্টেড ইনটু স্টক অর নট মে বি ইনক্রিজড ইন এ জেনারেল মিটিং বাই ইস্যুইং নিউ শেয়ারস। এখন দেখেন এইখানে যেটা বললো সেটা দিয়ে কি বুঝাইছে, সেটা দিয়ে বুঝাইছে আসলে অথরাইজ ক্যাপিটাল। কারণ পেইড আপ ক্যাপিটাল মানে চেঞ্জ করতে গেলে জেনারেল মিটিং লাগে না। যেমন কি আছে এখানে, হোয়ার দ্য ক্যাপিটাল ইজ ইনক্রিজ বিয়ন্ড দ্য রেজিস্টার্ড ক্যাপিটাল, তার মানে হলো অথরাইজ ক্যাপিটাল। The notice of increase, including the particulars of the classes of shares affected, must be filed with the register within 15 days of passing the resolution. হ্যাঁ, রেজলিউশন পাসিং করার 15 দিনের মধ্যে আরজিএসি জমা দিতে হবে। তাইলে এখানে ইনক্রিজ অফ যে ক্যাপিটাল বোঝানো হলো, এটা দিয়ে বোঝানো হলো যে দ্য শেয়ার ক্যাপিটাল মানে অথরাইজ শেয়ার ক্যাপিটাল অফ এ কোম্পানি। ঠিক আছে, আপনারা এখানে লিখে নিবেন দ্য শেয়ার ক্যাপিটাল বলতে এখানে অথরাইজ, এই যে লিখে নেন আপনারা সবাই, দি দির পরে যে অথরাইজ শেয়ার ক্যাপিটাল অফ এ কোম্পানি, হ্যাঁ, whether converted into stock or not may be increased in a general meeting by issuing new shares। আচ্ছা, এখন আবার দেখেন এখানে আবার কি আছে, রং আছে আবার, মানে এর মধ্যে নিউ শেয়ার যখন আপনি ইস্যুর কথা বললেন, নিউ শেয়ার ইস্যু করলে ওটাকে বোঝায় হলো পেইড আপ ক্যাপিটাল। দেখছেন এখানে ভুল আসলে এখানে। আর সেকশন 53-তে এটা লেখা নাই, সেকশন 53-তে ওখানে যে দেখুন ওখানে কি লেখা আছে, আমি এখানে যে ভুল আছে, আপনি যদি বলেন যে অথরাইজ ক্যাপিটাল বলেন তাহলে শুধু ইন এ জেনারেল মিটিং এই পর্যন্ত থাকা লাগবে, বাই ইস্যুইং নিউ শেয়ার বলা যাবে না। আর যদি বলেন যে বাই ইস্যুইং নিউ শেয়ারস তাহলে এখানে বলতে হবে মেবি ইনক্রিজ, হ্যাঁ, বাই দ্য অ্যাপ্রুভাল অফ দ্য বোর্ড বাই ইস্যুইং নিউ শেয়ারস। আপনারা কি আমার কথা বুঝতেছেন না বুঝতেছেন না বলেন তো? এই এই যে এখানে একটা ভুল লেখা আছে, এটা কি আপনারা বুঝতে পারছেন কেউ? শরীফ জিহাদ, আপনি কি বুঝতে পারছেন এটা কি বুঝাইছে এখানে বলেন? কি শুনতে পান না নাকি, নাকি আনমিউট করতে পারেন না, কোনটা? কি
শরীফ জিহাদ চেঞ্জ হয়ে গেল নাম আবার, ছবি তো ঠিকই আছে। কি শরীফ নাকি? শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছেন? এখানে কিছু বুঝলেন? এই যে বইয়ের মধ্যে কি লেখা আছে, এই যে অল্টারেশন। আপনার যে ম্যানুয়ালের মধ্যে লেখা আছে, এটা বুঝতে পারছেন? এ কোম্পানি শেয়ার ক্যাপিটাল চেঞ্জ করতে পারে, সমস্যা নাই। কিন্তু এখানে বলছে যে ইন এ জেনারেল মিটিং, আবার লেখছে বাই ইস্যুইং নিউ শেয়ারস। এই দুই কথা তো ঠিক নাই। ওই সেকশন 53-তে কি আছে আমি আপনি পড়ে শোনাই, যে সেকশনের মধ্যে কি বলছে আর আমরা এখানে কি বললাম। সেকশন 53 আমি পড়ে শোনাই, তাহলে এটা বোঝা লাগবে। জেনারেল মিটিং করলে পারে বোঝা যাবে হলো ওটা হলো অথরাইজ ক্যাপিটাল বৃদ্ধি। আর যদি বলেন নিউ শেয়ার ইস্যু করছেন, তাহলে বুঝতে হবে পেইড আপ ক্যাপিটাল বৃদ্ধি। এটা কি বুঝলেন? জেনারেল মিটিং হচ্ছে আরো কাছ থেকে বলেন, শোনা যায় টোটাল। না আপনার কথা। দেখেন, বলছে জেনারেল। যে কোম্পানি মে ইনক্রিজ ইটস শেয়ার ক্যাপিটাল বাই দ্য ইস্যু অফ নিউ শেয়ারস অফ সাচ অ্যামাউন্ট অ্যাজ ইট থিংস এক্সপেডিয়েন্ট। তার মানে সেকশন 53-তে বুঝাইছে হলো পেইড আপ ক্যাপিটাল, বুঝছেন? জি স্যার। আর এখানে লেখা দিয়েছে হলো কি, পেইড পেইড আপ ক্যাপিটাল বাড়াইতে গেলে বাড়াই লাগে না, জেনারেল মিটিং লাগে না, লাগে হলো বোর্ড মিটিং। তাহলে আমরা এখানে কি লিখবো? মেবি ইনক্রিজ ইন এ কি বোর্ড মিটিং নাকি, বা ইনক্রিজ বাই দ্য অ্যাপ্রুভাল অফ দ্য বোর্ড মিটিং বাই ইস্যুইং নিউ শেয়ারস। ঠিক আছে, অথবা মেবি ইনক্রিজ, হ্যাঁ, বাই ইস্যুইং নিউ শেয়ারস আফটার গেটিং অ্যাপ্রুভাল ফ্রম দ্য বোর্ড অফ ডাইরেক্টরস। ঠিক আছে, জি এই স্যার। কথা বলতে হবে। 53 সেকশনে এই বলা আছে। আর আপনি যদি এটাকে মিন করেন, এটা রং, জেনারেল মিটিং হবে না, কাটা দেন, এখানে লেখা রাখেন বোর্ড মিটিং লেখা রাখেন সবাই, এটা হবে না। কি আপনারা বুঝছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে ভুল, এগুলো ধরা শেখা লাগবে। আপনি যদি লিখে দেন ইন জেনারেল মিটিং বাই ইস্যুইং নিউ শেয়ারস, দুনিয়া সব মানুষ হাসবে। জেনারেল মিটিং করে আবার নিউ শেয়ার ইস্যু করে, এটা দুনিয়াতে কোথাও নাই, খালি আমাদের এই ম্যানুয়ালে আছে খালি, বুঝছেন? দুনিয়ার কোনো আইনে নাই, খালি এই ম্যানুয়ালের মধ্যে লেখা আছে আর কি। স্যার। তাহলে আমরা শিখলাম যে এখানে ইনক্রিজ অফ ক্যাপিটাল বলতে ইনক্রিজ অফ পেইড ক্যাপিটাল বুঝাইছে। এই জন্যই বলছে যে মানে বাই ইস্যুইং নিউ শেয়ারস। তাহলে ওখানে আপনারা বোঝার জন্য লিখতে পারেন ইনক্রিজ অফ পেইড ক্যাপিটাল। এই যে পেইড ক্যাপিটাল বাড়াইলেন কমাইলেন, এর নামও অল্টারেশন, পরিবর্তন। এই যে কমলেন, ইনক্রিজ করলেন, বাড়াইলেন, এটার নাম হলো পরিবর্তন। ঠিক আছে? এই দেখেন, এই যে এটা যে ভুল তার প্রমাণ নিচে আছে। অ্যাকর্ডিং টু সেকশন 155, হোয়েদার দ্য ডাইরেক্টরস ডিসাইড, ডাইরেক্টরস মানে কি, বোর্ড নাকি, বোর্ড অফ ডাইরেক্টরস, হ্যাঁ, এই যে ডিসাইড টু ইনক্রিজ দ্য সাবস্ক্রাইব ক্যাপিটাল অফ কোম্পানি বাই ইস্যুইং অফ ফার্দার শেয়ারস। যাই হোক, এখানে লেখছে এগুলা সাবস্ক্রাইব তো আর আমাদের এখানে হয় না, সরাসরি হয়। তো আপনারা এটাকে এখানে লিখবেন জেনারেল মিটিং লিখবেন না, বোর্ড মিটিং লিখবেন, বাস। এটা একটা ইনক্রিজ করা একটা নিয়ম। আর একটা ইনক্রিজ আছে যেটা কনসলিডেশন করা, মানে একত্রিতকরণ, একত্রিতকরণ করা, এটার নামও কি, এটার নামও হলো পরিবর্তন, অল্টারেশন অফ ক্যাপিটাল। ইফ দ্য আর্টিকেলস প্রোভাইড, আর্টিকেলস এর মধ্যে যদি কি দেওয়া থাকে, পারমিশন দেওয়া থাকে, দ্য কোম্পানি মে in a general meeting consolidate and divide all or any of its share capital into shares of a larger amount than existing shares, or convert all or any of the paid up shares into stock and convert into paid up shares of any denominations. তার মানে ইচ্ছা করলে আপনি এই যে শেয়ারকে কনভার্ট করে স্টক বানাইলেন, অথবা অল্প পরিমাণ অ্যামাউন্টকে বড় বানাইলেন। ঠিক আছে, যে এই যে এইটা আপনি সিদ্ধান্ত নিয়ে, এটা হলো ফর্ম 3, এখানে আরজেসি হলো ফর্ম 3 দিয়ে জমা দেওয়া যায়। এই কনসেপ্ট, যেমন দুইটা শেয়ার 100 টাকা করে একসাথে করে করছেন 200 টাকা করে, তাহলে এখন 200 টাকা শেয়ার হয়ে গেল, মানে কনসলিডেট হয়ে গেল, এরকম। আবার উল্টা, এই 200 টাকা শেয়ারটা আবার ভাঙলেন, সাব ডিভাইড করলেন 100 টাকায় 100 টাকায়, বা 10 টাকা 10 টাকা করিয়া, এই যে ভাঙা, এটার নাম হলো সাব ডিভিশন। তাইলে 1 নম্বরে পড়লাম ইনক্রিজ অফ ক্যাপিটাল মানেও অল্টারেশন, 2 নম্বরে পড়লাম কনসলিডেশন মানে অল্টারেশন, 3 নম্বরে পড়লাম সাব ডিভিশন মানে অল্টারেশন, 4 নম্বরে ক্যান্সেল করে দিলেন, ক্যান্সেল মানে বেশি হয়ে গেছে আর আপনার
শেয়ার আর দরকার নাই। এ কোম্পানি মে ক্যান্সেল এনি শেয়ার হুইচ at the date of exercising the power in that behalf have not been subscribed for or agreed to be subscribed for by any persons and diminish the amount of its share capital by the amount of shares so cancelled। হ্যাঁ, তার মানে কি করবেন না, আপনার যে শেয়ার আছে, এখন যে শেয়ার আছে এটি এনাফ। বাকি শেয়ার যেগুলো আছে বললেন যে না, আমরা এগুলো ক্যান্সেল করে দেবো, এগুলো আর আমরা শেয়ার ইস্যু করবো না। তাহলে এই যে নতুন এই শেয়ার যে ক্যান্সেল করলেন, এটার নামও অল্টারেশন অফ ক্যাপিটাল, মানে মূলধনের পরিবর্তন। আর লাস্টে আছে রিডাকশন, এই যে রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল, এটার নামও অল্টারেশন অফ ক্যাপিটাল। রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল, এটার নামও অল্টারেশন অফ ক্যাপিটাল। কি করা যায়? কোর্টের পারমিশন নিয়ে। সবসময় মনে রাখবেন, রিডাকশন অফ ক্যাপিটাল কোর্টের পারমিশন ছাড়া হয় না। Subject to the confirmation by the court, a company limited by shares, if so authorized by its article, may by special resolution মানে ইজিএম করিয়া রিডিউস করতে পারে হেয়ার শেয়ার ক্যাপিটাল, হ্যাঁ, যে কোনো কারণে সে রিভাইজ করতে পারে। কোন কারণে? যে কোম্পানিতে কি হয়েছে, হ্যাঁ, বলছে যে কোম্পানিতে অনেক লস হয়ে গেছে। লস হইতে হইতে আপনি তো জানেন যে কোম্পানিতে যখন লস হয় তখন কি হয়, এই লসটা হয় ব্যালেন্স শিটের ডেবিট দিকে থাকে, সেটা ব্যালেন্স শিটের ডেবিট দিকে থাকে। তার মানে ওটাকে অ্যাসেট বলা হয়, ফিকটিশিয়াস অ্যাসেট। এখন আপনি দেখতেছেন যে এই অ্যাসেটটা খেতে আমার লাভ নাই, আসলে কোম্পানি কি হয়েছে, 5 কোটি টাকা ছিল, এখন 3 কোটি টাকা শেষ, আর 2 কোটি টাকা আছে। তাহলে তো আমার ক্যাপিটাল তো নাই, 3 কোটি টাকা তো নাই, আছে 2 কোটি টাকা। 3 কোটি টাকা তো নাই, সেটি আপনার লস হিসাবে ডেবিট দিকে দেখাইছেন। তাহলে এই ক্ষেত্রে কি করবেন, আপনি ইচ্ছা করলে ইজিএম করে আপনি আপনার ওই যে 3 কোটি টাকা নাই, ডান দিক থেকে মানে ডেবিট দিক থেকে ওই অ্যাসেট লস 3 কোটি টাকা বাদ দিলেন, আর বাঁ দিক থেকে মানে ক্যাপিটাল যে দাম ছিল আগে 10 টাকা করিয়ে, এখন দাম করলেন 4 টাকা, মানে 6 টাকা করে নাই। কথার কথা, মানে 3 কোটি বাদ দিয়ে দিলেন। আগে ছিল, ওরকম ছিল আগে যে 5 লাখ শেয়ার, হ্যাঁ, ইন্টু 10, তাহলে কত হলো? 5 কোটি। এখন করলেন যে 5 লাখ শেয়ার ঠিকই আছে, বাট এট দ্য রেট অফ 4, মানে হয়ে গেছে 2 কোটি। তাহলে এদিকেও 3 কোটি বাদ গেল, ওদিকেও 3 কোটি বাদ গেল। বাহ! এই যে আপনি করলেন, এটা হাইকোর্টের পারমিশন ছাড়া করতে পারবেন না। করার আগে হাইকোর্টের পারমিশন নেবেন, নিয়ে এটা করবেন। এই প্রসেসের নাম হলো রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল। বলেন কে কে বুঝলেন আর কে কে বুঝলেন না, বলেন। সবাই কি বুঝতে পারছেন? কি, কেউ নাই? স্যার এই বুঝছি। স্যার আছে না? একটু রিপিট করবেন স্যার? শামসুল আলম, স্যার কি বুঝতে পারছেন আমি যা বললাম? স্যার ওই যে টাকার যে এক্সাম্পলটা দিলেন স্যার, ওইটা একটু রিপিট করবেন স্যার? আমি যে এখন মানে বললাম জি যে, স্যার, মাত্র যে বললেন স্যার। হ্যাঁ, হ্যাঁ বলতেছি যে, স্যার হাইকোর্টের ব্যাপারটা একটু কাইন্ডলি বলবেন। হ্যাঁ, হাইকোর্টে যেতে মানে আপনি যখনই আপনার কোম্পানিতে দেখলেন যে লস হইতে হইতে আপনার এখন আর তো ক্যাপিটাল নাই, যেমন নাই মানে ওই বললাম যে ব্যালেন্স শিটে 3 কোটি টাকা লস হয়ে গেছে, আপনার হলো পেইড ক্যাপিটাল হলো 5 কোটি, ধরেন 5 লাখ শেয়ার এট দ্য রেট অফ টাকা 10 ইচ, তাহলে মোট কত হলো 5 কোটি। কিন্তু আপনার এদিকে ব্যালেন্স শিটে ডেবিট ব্যালেন্স হয়ে গেছে 3 কোটি টাকা লস হইতে হইতে, তাইলে কি 3 কোটি টাকা কি আছে আপনার প্রকৃতপক্ষে আছে? না স্যার, নাই স্যার। নাই। কিন্তু আপনি নাই বললে হবে না, এটার প্রসিডিওরটা যে সাথে যে বলছে যে আপনাকে আগে প্রথমে এই যে নাই, এটা শেয়ার হোল্ডারদের বুঝাইতে হবে। কোথায়? ওই ইজিএম করে। এজিএম করলেও কিন্তু হবে, কিন্তু এজিএম তো সামনে থাকবে না, এজিএম তো হয় বছরে একবার। এই জন্য করবেন ইজিএম করে 21 দিনের নোটিশ দিলেন, দিয়ে বিষয় উপস্থাপন করে সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ, আমরা কি করব, ক্যাপিটাল রিডাক্ট করব। তারপরে সেটা দিয়ে হাইকোর্টে, হাইকোর্টে, হ্যাঁ, এটা পিটিশন দেওয়া লাগবে যে আমরা, আমাদের কোম্পানির এরকম লস হয়ে গেছে, এখন আমরা কি করব, এটাকে রিডাকশন করতে চাই। রিডাকশন করবো মানে আমরা আমার ব্যালেন্স শিট থেকে 3 কোটি মুছে দেব, আর এদিকে যে আমার 5 কোটি টাকা আছে এখান থেকে আমি 3 কোটি মুছে দেবো। আগে যার দাম ছিল 10 টাকা শেয়ার, তার দাম এখন 4 টাকা।
এই 4 টাকা ইন্টু 5 লাখ কত, 2 কোটি। তাহলে মিলে গেল আপনার 3 কোটি এই ক্রেডিট নাই, 3 কোটি ডেবিট নাই, মানে অ্যাসেটও নাই 3 কোটি, লায়াবিলিটি নাই 3 কোটি। তাহলে কি হলো? এ, মিলে গেল। তারপরে আপনি স্পেশাল রেজুলেশন সহ, হাইকোর্টের অর্ডার সহ আবার কি করবেন? এগুলো এগুলো আবার কি এখানে এই যে যে কমাইলেন এটা আবার দিয়ে আরজেসি জমা দিতে হবে আবার। দিলে পাশ হয়ে আসবে। এটা তো স্বাভাবিক নিয়ম। তবে মূলত আপনি কমাইতে পারবেন হাইকোর্টের পারমিশন হলেই আপনি কমাইতে পারতেছেন, কমায় আপনি করতে পারতেছেন। তবে মনে রাখবেন, যখনই হাইকোর্টের পারমিশন দিবে এবং আপনি অ্যাকাউন্টস করবেন, ওই অ্যাকাউন্টসের উপরে মানে একটা কথা লিখতে হবে যে এন্ড রিডিউসড, মানে কি করা হয়েছে? এর ক্যাপিটাল রিডিউস করা হয়েছে। কি ধরেন ABC কোম্পানি লিমিটেড, ব্র্যাকেটে লিখতে হবে এন্ড রিডিউসড। এই এন্ড রিডিউসড, এই দেখেন যেখানে লেখা আছে এন্ড রিডিউস লিখতে হবে। কেন লিখতে হবে? এটা কোড মানুষ যেন বুঝতে পারে যে আপনি লস করতে করতে এক সময় কি করছেন, আপনার শেয়ার ছিল 5 কোটি, এখন 3 কোটি কমাইছেন, রিডিউস করছেন। মানুষ যেন এটা বুঝতে পারে। মানে এটা হলো কপালের উপরে একটা টিপ মেরে দেওয়া আর কি। হ্যাঁ, সিল মেরে দেওয়া আর কি, যাতে মানুষ বুঝতে এটা পারে আর কি কি। স্যার শুধু প্রথম বছরে না পরবর্তী বছরগুলোতে না এটা থাকবে? হ্যাঁ, নর্মালি প্রথম বছরেই। কিন্তু যদি মানে কোর্ট যদি বলে দেয় 5 বছর, তাহলে 5 বছর করতে হবে। 3 বছর করলে 3 বছর করতে হবে। ঠিক আছে? কি বুঝলেন? বোঝা গেল? জি স্যার। হুম। প্রসিডিওরটা বলে ফেলছি 7। হ্যাঁ বলেন বলেন, শোনা যায় না কিন্তু, বলেন জোরে বলেন। কেউ কিছু বলবেন? কোড যদি না বলে থাকে তাহলে কি আমরা হজরত কন্টিনিউ আলী, করতে হ্যাঁ পারবো? শোনা যাচ্ছে না। আলী ওই কথা শোনা যায় না তো, কষ্ট হচ্ছে না কথা, কি কারণে জানি না। রিজার্ভ শেয়ার ক্যাপিটাল অফ লিমিটেড কোম্পানি, ওই যেটা বলছি এর আগে, রিজার্ভ ক্যাপিটাল কোনগুলো, যে ওই যে অংশ আপনি কি করবেন, তাই না, রেখে দিয়েছেন, হোল্ডিং আপ করার সময় দিবেন, আর না হলে ইস্যু করবেন না। সেটাই হলো রিজার্ভ শেয়ার ক্যাপিটাল। এগুলো কোনো পড়া না, এইটা হলো পড়া। এই যে শেয়ার ট্রান্সফার অফ শেয়ার। ট্রান্সফার অফ শেয়ারস এটা আসলে অনেক মানে আর কি, অনেক কথা। তবে এখানে ওই যে আবার মানে আপনাদের একটা কথা বলি, যে আসলে এই ওই যে বই যে লেখছে সে তো আসলে মানে কোম্পানি আইন সম্পর্কে তার ধারণা নাই বললেই চলে। যার জন্য মানে যেখানে যেটা বলা যাবে না সেটা সেখানে বলে ফেলছে। যেমন আমি বলি, হ্যাঁ, অ্যাজ পার সেকশন 31 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994, দ্য শেয়ারস অ্যান্ড আদার ইন্টারেস্ট অফ এনি মেম্বার in a company shall be deemed to be movable property and shall be transferable in the manner provided by the articles of the association. ঠিক আছে, ট্রান্সফার করা যাবে আর্টিকেলসে যেভাবে বলছে। এই কথাটা খেয়াল করেন, আর্টিকেলসে যেভাবে বলছে। আর্টিকেলসে কি বলছেন? অ্যাজ পার রেগুলেশন 18 অফ শিডিউল 1। এই শিডিউল 1 যেটা, 18 এর শিডিউল 1, আসলে আপনাদের এইটা পড়ানোর আগে আপনাদের আসলে এই শিডিউল, এটা পড়ানোর আগে শিডিউল 1 কি জিনিস আর এই মেমোরেন্ডাম যে পড়লাম, মেমোরেন্ডাম আর্টিকেলস কি জিনিস, এটা এগুলা আর্টিকেলস তো এখনো আসে নাই, এখন আর্টিকেলস আসুক। তার আগেই এখান থেকেই শিখাই যেটুকু। হ্যাঁ, দেখেন বলছে কি যে এই যে অ্যাজ পার রেগুলেশন 18 অফ শিডিউল 1 অফ কোম্পানিজ অ্যাক্ট 1994, এই যে আপনি কথাটা যে, এই কথাটা দিয়ে কি বুঝাইলেন, বোঝা গেল বলেন তো? যে অ্যাজ পার রেগুলেশন 18 অফ শিডিউল 1 অফ দ্য কোম্পানিজ 1994, এটা দিয়ে কি বুঝাইলো? কেউ বলতে পারবেন? যে কোম্পানি আইনের একটা শিডিউল আছে, ওই যে বললাম যে কোম্পানির লাস্টে 12টা শিডিউলের মধ্যে একটা শিডিউল, নাম্বার 1 শিডিউল, শিডিউল 1, তার 18 নম্বর রেগুলেশনে বলছে দি ইনস্ট্রুমেন্ট অফ ট্রান্সফার অফ এনি শেয়ার ইন দ্য কোম্পানি শ্যাল বি এক্সিকিউটেড both by the transferor and transferee, and the transferor shall be deemed to remain holder of the share until the name of the transferee is entered in the register of the members in respect thereof. হ্যাঁ, যদি যে ট্রান্সফারি তার নাম যদি ওই রেজিস্টারে না লেখা হয়, তাহলে বোঝা যাবে যে ট্রান্সফারর যে সেই মালিক এখনো রয়ে গেছে। এইটা
কোথায় বলা আছে? এটা বলা আছে শিডিউল 1-এর 18 নম্বর রেগুলেশন বলা আছে। এবং বলছে কি শেয়ারস ইন দ্য কোম্পানি শ্যাল বি ট্রান্সফার্ড ফলোইং ফর্ম প্রেসক্রাইবড ইন রেগুলেশন 19 অফ দ্য শিডিউল অন। এবং শেয়ার ট্রান্সফারের জন্য একটা ফর্ম আছে, যে ফর্মটা একটা ফর্মেট দেওয়া আছে। এই ফর্মটার নামে হলো 117। আমরা যেটা বলি 117 ফর্ম, মানে ট্রান্সফার করতে যে ফর্মটা লাগে তার নাম হলো 117। এই 117 ফর্মটা কি বলছে? শেয়ারস ইন দ্য কোম্পানি শ্যাল বি ট্রান্সফার্ড ফলোইং ফর্ম প্রেসক্রাইবড ইন 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 রেগুলেশন 19 বলা হয়েছে, সেই অনুযায়ী কি হবে দেওয়া যাবে আর কি। এই এবার আমি আপনাদের বলি যে এই যে আমরা পড়লাম, তারপরে যে রেগুলেশন 20 পড়লাম, এখানে যা লেখা আছে এটা এই যে 21-এ লেখা আছে, 22-এ লেখা আছে, এই পর্যন্ত লেখা যা এখানে দিল এবং আমরা পড়লাম, এটা জানলাম, কিন্তু আসল জিনিসই জানলাম না। মানে এইটাই আমার কাছে খুব কষ্ট লাগে যে এই আইন বই লেখার সময় কি জানলাম না। এটা আপনারা সবাই, আর আপনারা কিন্তু রেসপন্স করেন না। আজকে আমি হয়তো রোজা, একটু প্রথম দিন দেখে আমি আপনাদের কিছু বলতেছি না, কিন্তু আসলে আপনাদের কিন্তু এরকম রেসপন্স করলে পরে আপনাদের কোনো লাভ নাই। আমি আমার মতো পড়ে গেলাম, লাভ নাই। আপনাদের রেসপন্স করতে হবে, না হলে এই সমস্ত জিনিস কিছু শিখতে পারবেন না। যখন যা শিখাবো নাথিং শিখতে পারবেন। কি বলছে এখানে? এই সমস্ত রেগুলেশন 20 বা 21 22 এগুলা বলা, 18 বলার বলার কোনো কারণ এখানে নাই। আর এটা বললেও কিছু যায় আসে না যদি না আপনি এর আগে অন্য একটা জিনিস না শেখেন। কারণ এই রেগুলেশন 18 তো আপনি আপনার ম্যান্ডেটরি না। এটা হলো আইন বলা আছে, আইনের কথা বলা আছে। বাইরে থেকে যারা কোম্পানি আইন পড়তে পারি না বা জানি না, পড়া জানি না, তাদের কাছে মনে হবে যে হ্যাঁ এটাই তো আসলে আইন, যে অ্যাজ পার রেগুলেশন আছে, তারপরে সেটা শিডিউল 1-এর, আবার হলো কোম্পানিজ অ্যাক্ট, এটাই তো আইন। আসলে এটা আইন না, এটা আসলে আইন না। এটা হলো একটা আইনের স্যাম্পল। একটা আর্টিকেলস কিভাবে লিখবেন, তার স্যাম্পলের মধ্যে একটা রেগুলেশন নাম হলো 18। এখন এই স্যাম্পলটা ম্যান্ডেটরি না, এটা আপনার আর্টিকেলস মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। তাইলে আমি যদি একটা বিষয় যেটা ভোলাটাইল, ওটা কোনো আইনের ধারা না, আইনের মধ্যে একটা স্যাম্পল, সেইটারে রেফার করে আমি এগুলা বললে আপনারা কি শিখবেন বলেন তো? এটা বললাম, এটা তো কোথাও আপনি কার্যকরী করতে পারবেন না। কার্যকরী করতে পারবেন তখনই যখন আপনার এইটা আপনার কোম্পানির মেমোরেন্ডামের মধ্যে থাকবে। না হলে এই কথার কোনো দাম নাই। এই যে কথা আপনি এখানে বললেন, এই কথার কোনো দাম নাই, কোনো দামই নেই এই কথা। বুঝছেন? আমি যেটুকু বললাম এইটুকু কি আপনি আমার এই কথাটুকু কি বুঝতে পারছেন? তাড়াতাড়ি বলেন। কারণ ওগুলার মেমোরিয়াল নামে থাকতে হবে, তারপরে না অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ, মেমোরেন্ডামে থাকতে হবে, তার মানে যে জিনিসটা আপনাকে মানে আপনাদের শেখা জরুরি সে জিনিস এখানে নাই, কথা বলা নাই। অথচ ওইটা ছাড়া আপনারা প্রফেশনাল স্টুডেন্টরা কিচ্ছু না, নাথিং। সেইটা আমরা আগামী দিনে ক্লাসে শিখাবো। সেখানের পরে সে আপনি এই এই আমার এই কথাটা বুঝতে পারবেন। আগামী দিনে ক্লাসে কি শিখাবো? যে একটা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন কিভাবে লেখা লাগে। আর শিডিউল 1 হলো একটা আর্টিকেলসের একটা স্যাম্পল। সুতরাং একটা স্যাম্পল দিছে, স্যাম্পলটা কিন্তু আইনের অংশ সবই নাই। কোনটা আইনের অংশ? যাহা কোম্পানি আইনের অ্যাক্টের মধ্যে বলা আছে। এটা তো অ্যাক্ট না, এটা এটা হলো একটা শিডিউল 1-এর একটা রেগুলেশন। এটা যদি আপনার বইতে না থাকে, আপনার আর্টিকেলস না থাকে, তাহলে তো ওটা ম্যান্ডেটরি না আপনার জন্য। কি বুঝলেন? হ্যাঁ স্যার। তাইলে কোনটা কোনটা ম্যান্ডেটরি আর কোনটা কোনটা ম্যান্ডেটরি না সেটা জানতে হবে, এবং আর্টিকেলস লেখা শিখতে হবে। তারপরে সে আপনি এই 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 পড়া বুঝবেন। আদারওয়াইজ এই পড়া বুঝবেন না। আমি ওই কারণ এখানে বারবারই এই যে 20 18 এই যে 21 22 এগুলো বলছে, কিন্তু এগুলোর একটাও ম্যান্ডেটরি সেকশন না, একটাও না। তাহলে আমি এইভাবে যদি আমি লিখি, তাহলে তো আপনারা বুঝতে পারবেন না কিছু। আসলে এইভাবে লেখা যাবে না। লিখতে হবে ইফ, প্রথমে দিতে হবে ইফ দ্য রেগুলেশনস, হ্যাঁ, of Schedule 1 of the Companies Act is included in the memorandum articles of association of a company, then the instrument of transfer of a company share যদি করা হয় তাইলে এটা হবে। আর যদি না করা হয় তাইলে ফার্স্ট কাজ করলো যে ওইটাকে আগে ইনসার্ট করা লাগবে। আর না হলে পরে এটা কোথাও অ্যাপ্লিকেবল হবে না। এভাবেই বলতে হবে। এবং এবং 20 21 এবং 22-এর ক্ষেত্রেও ওই সেম নিয়ম।
এই কথাগুলো বলা লাগবে, দেন হবে, না হলে পরে হলে হবে না। কারণ এইটা, তাইলে এখন আগামী ক্লাসে আমরা শিখবো যে আর্টিকেলস কোনটা কিভাবে লেখা হয়, তারপরে আমরা এবং কোন কোন ধারা ম্যান্ডেটরি এবং কোন কোন ধারা ম্যান্ডেটরি না। যারা ম্যান্ডেটরি না সেটাকে লেখার সময় বলতে হবে ইফ ইট ইজ ইনক্লুডেড ইন দ্য আর্টিকেলস। আর যেটা ম্যান্ডেটরি সেটা লিখলেও যা, না লিখলেও তাই, না লিখলেও তাই, আইন এটা বলে দিছে। সেটা কোন আইনে বলছে সেগুলো শিখাবো, ওইটাই হলো শেখা বেশি জরুরি। এই বই পড়ে পাশ করে কোনো লাভ নাই, ওইটা শেখা বেশি বেশি জরুরি। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। হ্যাঁ, বুঝছেন? তাইলে আগের দিন আপনারা বলছিলেন যে খুব ভালো একটা জিনিস শিখলাম, বলছিলেন না কেউ কেউ? জি স্যার। বলছিলেন যখন আমি কাম অ্যান্ড পেইন্স কোম্পানি কাকে বলে শিখেলাম, তখন বলছিলেন না? হ্যাঁ স্যার। হুম। আর আগামী ক্লাসে আমরা এমন জিনিস শিখাবো যেগুলো সারা জীবন কাজে লাগবে, এবং বলবেন যে আর একটা ভালো জিনিস শিখলাম। তো ইনশাল্লাহ আজকে বেশি করা যাবে না, কারণ আমি নামাজ পড়ি নাই, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ি। আর সবাই দোয়া করি সবার জন্য, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আগামী ক্লাসে কথা হবে, ঠিক আছে? এগুলোও পড়বো সব, সাথে আমরা ওই জিনিসটা শিখবো, ওটা ইম্পর্টেন্ট। এগুলো শেখার চেয়ে ওগুলো শেখা খুব ইম্পর্টেন্ট। বলেন, কারো কিছু বলার আছে বলেন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এবং ওইটা জানতেই হবে, ওটা না জানলে পরে এই কোম্পানি আইন করে লাভ নেই। ঠিক আছে? ঠিক ঠিক আছে। আছে, থ্যাংক ইউ। তো আমি লিভ করতেছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, জি।